আজকে লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র অধ্যায়ের থিওরি ক্লাস আজকেই শেষ। আই হোপ আগের দিন যে ডায়াগ্রাম বেসিসের প্রবলেম হয় মাথায় ঢুকেছে, সেই ক্লাসটা একটু লং ক্লাস ছিল আমাদের। আজকের ক্লাসটা তুলনামূলক একটু সহজ হবে এবং ছোট হবে, কারণ আগের দিনে আমরা কঠিন যাবতীয় যা পড়ে নিয়েছি। আজকে একটা ছোট্ট একটা প্রবলেম দিয়ে শুরু করি। আমরা আগের দিন মোমেন্টাম পড়েছিলাম, ভরবেগ। হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম মিনস মাস ইন্টু ভেলোসিটি। অর্থাৎ কোনো একটা বডির যদি মাস থাকে এবং যদি তার ভেলোসিটি থাকে, তার মানে তুমি বুঝে নাও তার মোমেন্টাম আছে। আমি হালকা ট্রাক ভারী ট্রাক দিয়ে উদাহরণ দিয়েছিলাম। মোমেন্টামের কি কাজ, মোমেন্টামের সাথে টাইমের সম্পর্ক দিয়ে সেখান থেকে ফোর্স বার করা, সবটা বুঝিয়েছিলাম। মোমেন্টাম ভেক্টর, মোমেন্টাম ইজ এ ভেক্টর। রেকর্ড হচ্ছে তো বাবা? মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো মোমেন্টাম যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে তার ডাইরেকশন থাকবে। আমরা একটা সহজ প্রবলেম নিয়ে শুরু করি আজকে, মোমেন্টাম রিলেটেড। আমরা আগের দিন মোমেন্টামে কি বুঝেছিলাম, যে কলিশনের আগে যা মোমেন্টাম থাকবে কলিশনের পরেও মোমেন্টাম সেম থাকে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্সের অ্যাবসেন্সে কিন্তু। তো এরকম একটা সিচুয়েশনকে আমরা চয়েস করছি। চলে এসো ভেতরে। কনসিডার করো যে কোনো একটা পার্টিকেল, তার মাস কনসিডার করো ক্যাপিটাল এম, স্মল এম কনসিডার করো, স্মল এম। স্মল এম এর একটা মাস, সে কেমন ভাবে চলছে, ওই বেঞ্চে বসো ভাই, সে এক্স বরাবর চলছে কনসিডার করো, সে স্মল ভি ভেলোসিটি নিয়ে, অবভিয়াসলি ভি বিং এ ভেক্টর কোয়ান্টিটি, এরকম ভাবে চলছে। এবং সে এইভাবেই চলতো যদি না আর একটা ধরো কোনো একটা বড় ভারী মাস, সে কনসিডার করো ক্যাপিটাল এম, সে এখান থেকে ঢুকছে ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে, দিয়ে এই জায়গাটায় তারা কলিশনে লিপ্ত হলো। তার মানে ভালো করে বোঝো সিচুয়েশনটা, যে এম মাস এইভাবেই চলতো, যদি না এখানে ধাক্কা লাগতো, এইটাও যদি এখানে চলতো, কিন্তু এরা ধাক্কা লাগছে এখানে। এবং সিচুয়েশনটা আমি এরকম দিচ্ছি, ধাক্কা লাগার ফলে দুটো মাস একত্রিত হয়ে গেল, দ্যাট মিনস কোলিজ। ফিজিক্সে বা ইংলিশে আমরা এটাকে বলবো কোলিজ। কোলিজ মিনস যোগ হয়ে যাওয়া। যেমন ধরো তুমি সাইকেল চালাচ্ছ, দিয়ে একজন দৌড়তে দৌড়তে এসে তোমার সাইকেলে চেপে গেল, সো দুজনের মধ্যে একটা ধাক্কা লাগলো, ওই সিচুয়েশনটাকে তো ধাক্কা বলবো আমরা, কলিশন লাগা। কলিশনে কি হলো, তোমার সাইকেলের পেছনেও চেপে গেল। সিচুয়েশনটা সেম হতে পারে যে বাইকে করে তুমি চালাচ্ছ আর সামনে একটা ট্রাক আছে, যে বাইককে তুমি এত জোরে ধাক্কা মেরেছো যে বাইকের ওপর তুমি চেপে গেছো, ট্রাকের ওপর তুমি চেপে গেছো বাইক নিয়ে, ট্রাকে গিয়ে ধাক্কা মেরেছো। তাহলে এইরকম সিচুয়েশনকে বলবো আমরা কলিজ হওয়া। তাহলে এখানে কি হচ্ছে, এ এর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে গেলে অবভিয়াসলি একটা বড় মাস ফর্ম করবে। এবং এই মাসটা কোন দিকে যাবে, এবার এইদিকে, এই চত্বরের যে কোনো একদিকে যাবে, ইয়েস অর নো? সিম্পল, আমরা বুঝছি এই দিকেই কোনো এক জায়গায় যাবে, এইদিকে বা এইদিকে, এইদিকে কোনো এক জায়গায়, নিশ্চয়ই এইদিকে পালাবে না, ধাক্কা লাগে এইদিকেই, যেহেতু কলিজ হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরে নিলাম এদের যুক্ত হওয়া মাসটা এই বরাবর যাচ্ছে, সে একটা বড় মাস হয়ে গেছে নাকি, দুটো মিলে। তাহলে এই মাসটা কত, এম প্লাস স্মল এম। এই মাসটা হচ্ছে এম প্লাস স্মল এম। আমার কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে এর ভেলোসিটিটা বার করা, ইউ ভেক্টরটা, এটা ভি ভেক্টর, এটা ক্যাপিটাল, এইটা ইউ ভেক্টরটা আমাকে বার করতে হবে। তাহলে এই সিচুয়েশনে কি করে বার করব, কেন? বিকজ দেয়ার ইজ টু অ্যাক্সিস আর ইনভলভড, এক্স অ্যাক্সিস অ্যাজ ওয়েল অ্যাজ কি ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস তো ইনভলভ আছে এখানে। আবার লক্ষ্য করে দেখো, যদি সিম্পল একটা লাইন বরাবর হতো তাহলে কি বলতাম, ধাক্কার আগের ভরবেগ ধাক্কার পরের ভরবেগ সেম। কিন্তু এই জায়গাটায় কি হচ্ছে, ও পার্টিকেলটা যাচ্ছে এই দিক বরাবর। এখন যখন সে এই দিক বরাবর যাচ্ছে, তাহলে তার মোমেন্টামও কিন্তু এক্স ওয়াই প্লেনে আছে, ইয়েস অর নো? এক্স ওয়াই প্লেনের মধ্যে তার মোমেন্টামটা আছে। তাহলে এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সবসময় মোমেন্টামটাকে এখানে কি করব, অ্যাক্সিসে ভেঙে নেব। এক্সাম্পল দিচ্ছি, কনসিডার করো এইটা হচ্ছে থিটা, এটা থিটা, এইটা যদি থিটা হয়, এই দিকে কাজ করছে কি আমার এর মোমেন্টাম। এই মোমেন্টটাকে তুমি পি ভেক্টর ধরো, পি ধরলাম এটাকে, এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে লজিক্যালি এই পি ভেক্টরের একটা কম্পোনেন্ট কি এদিকে পাবে তুমি, পি কস থিটা, ইয়েস অর নো? পি কস থিটা, যেটা পি ভেক্টরের মান হচ্ছে পি কস পি, নাকি রে? পি ভেক্টরের মান হচ্ছে পি। ভেক্টরকে তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে সিম্পল তুমি স্কেলার ধরে ধরে চলো, কোনো ব্যাপার নাই, স্কেলার ধরে ধরে চলো, হতেই পারে।
আর একটা কম্পোনেন্ট কোন দিকে হতে পারে, এটা থিটা হলে এই দিকটা পাবো, হ্যাঁ না বল, তাহলে এটা হবে পি সাইন থিটা, অবভিয়াসলি তাই হবে, পি কস থিটা পি সাইন থিটা। তাহলে আমি কি করলাম না, তো যেটা ফাইনাল পেয়েছিলাম তাকে ভেঙে নিলাম দুটোতে। ভাঙাতে সুবিধা কি হলো, আমরা এখন মোমেন্টামটাকে কনজার্ভ বলতে পারবো অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস। কেন, ইনিশিয়ালি পার্টিকেলটা তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর চলছিল, তাহলে ফাইনাল মোমেন্টাম আমাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবরই ভাবতে হবে বা বার করতে হবে, তবেই তো আমি মোমেন্টামটাকে ইনিশিয়াল আর ফাইনালাইজ করতে পারবো। কোশ্চেনটা কি বুঝতে পারলাম? তবে তো ইনিশিয়াল আর ফাইনালাইজ করতে পারবো, আনলেস আমি তো পারবো না। তার মানে ইনিশিয়ালি এক্স অ্যাক্সিসে মোমেন্টাম শুড বি ইকুয়াল টু ফাইনালি এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম। সিমিলারলি ইনিশিয়ালি ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টাম এন্ড ফাইনাল মোমেন্টাম, এই দুটো সবসময় কি হবে, ইকুয়াল। তাহলে জাস্ট আমি একটা কথা ভাবো, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ভাবো, এক্স অক্ষ বরাবর ধাক্কাটা তোমার এই জায়গাটায় লেগেছে, ক্রস সাইনে ধাক্কা লেগেছে। তাহলে এই জায়গাটায় যখন ধাক্কা লেগেছে তোমার, তাহলে ধাক্কা লাগার আগের ভরবেগ খোঁজো, এক্স বরাবর কিন্তু আমি বলছি, এক্স বরাবর। তাহলে এক্স বরাবর স্যার ধাক্কা লাগার আগের মুহূর্তের ভেলোসিটি ভরবেগ তো স্যার এম ভি, হ্যাঁ না বলো। আর ধাক্কা লাগার পর কত স্যার, পি কস থিটা। এই পিটা কত হবে না, তো স্যার ভর এম প্লাস এম, আর বেগ যদি ইউ হয় তাহলে পি মানে কত হওয়া উচিত, এম প্লাস স্মল এম, তার সাথে কত হওয়া উচিত, ইউ। তাহলে লজিক্যালি স্মল এম বি শুড বি ইকুয়ালস টু এম প্লাস স্মল এম, তার সাথে কি লেখা উচিত, ইউ কস থিটা। তাহলে এক্স বরাবর তাই হওয়া উচিত। কি অসুবিধা বলো, কোন জায়গায় অসুবিধা বলো, কোন জায়গায় অসুবিধা আমাকে বলো, নেই। তাহলে এই সিচুয়েশন। সিমিলারলি যদি আমরা ওয়াই অক্ষ বরাবর দেখি, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর, অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর কি হতে পারে, ওয়াই অক্ষ বরাবর কি হতে পারে, ওয়াই অক্ষ বরাবর এখানে ধাক্কা লেগেছে, তাই তার আগের ভরবেগ তো এমভি, তার আগের ভরবেগ তো এমভি, ধাক্কা লাগার আগের ভরবেগ এমভি। স্যার এটা ওয়াই বরাবর ভাবছেন আপনি, এক্স কে ধরবেন না তো, না এক্স কে ধরবো না, কেন, এক্স কে ধরেছি এক্স বরাবর, তাহলে ওয়াই বরাবর ওয়াই কে ধরবো। তাহলে এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হবে বুঝতে পেরেছি। যদি এরকম এক্সিস বলা দিয়ে দেয় তাহলে তুমি এইভাবে ভাবো। এবার তুমি ভাবো কোন একটা পার্টিকেল যদি এইভাবে যেত, হতে পারতো তো, এইভাবে যাচ্ছে, তাহলে তাকেও আমি কি করতাম, এইদিকে আর এইদিকে ভেঙে নিতাম, বুঝতে পারছি। তার মানে এটা ফাইনালি হলে পরে ইনিশিয়ালি হলেও কিন্তু তাই ভাবে আমি ভেঙে করতাম তাকে, আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। সো তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে স্যার, আগে ভরবেগ ছিল এম ভি, আর পরের ভরবেগ কত স্যার, এম প্লাস স্মল এম ইউ সাইন থিটা। এবার এই দুটোকে সলভ করে ইউ বার করে নাও। এই বাবা কি করে করবো স্যার, কস থিটা আছে সাইন থিটা আছে, তুমি ক্লাস 10 এ একটা ফর্মুলা পড়েছিলে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা কত হয় 1, তাহলে দুটোকে স্কয়ার করে যোগ করে দাও। তাহলে দুটোকে যদি স্কয়ার করে যোগ করো, তাহলে বাঁ দিকটাকে স্কয়ার করে যোগ করছি, ভালো করে ভাবো। তাহলে বাঁ দিককে স্কয়ার করে যদি যোগ করি, তাহলে স্যার এম স্কয়ার ভি স্কয়ার প্লাস কত হবে, এম স্কয়ার ভি স্কয়ার। দেখো বাঁ দিককে স্কয়ার করে যোগ করলাম, বাঁ দিক স্কয়ার করে যোগ করলাম, আর এটা সমানও তো হবে ডান দিককে স্কয়ার করে যোগ করো। তাহলে ডান দিকে স্কয়ার করলে কত হবে, এম প্লাস স্মল এম এর হোল স্কয়ার ইউ স্কয়ার। দেখ এটাই হবে, দুটো ক্ষেত্রে একই আছে, দুটো ক্ষেত্রে একই আছে না, এম প্লাস এম এর হোল স্কয়ার ইউ স্কয়ার। এটা যদি কমন নিয়ে নি তাহলে দেখ পড়ে থাকছে কি, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, ভালো করে বলছো, এটাই পড়ে থাকছে দেখ। তাহলে এম প্লাস এম এর হোল স্কয়ার প্লাস ইন্টু ইউ স্কয়ার পড়ে থাকছে। এবার কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে কত হয় 1, হয়ে গেছে তোদের, সই হয়ে গেছে রে। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো 1 হয়ে যায়। তার মানে এখান থেকে লিখতে পারবি m প্লাস m এর হোল স্কয়ার ইনটু u স্কয়ার শুড বি ইকুয়ালস টু m স্কয়ার v স্কয়ার প্লাস m স্কয়ার v স্কয়ার, এটা হওয়া উচিত। এবার এখান থেকে তো u ইজিলি বার করে নেব নাকি। সো u শুড বি ইকুয়ালস টু রুট আন্ডার m স্কয়ার v স্কয়ার প্লাস m স্কয়ার v স্কয়ার বাই কত হবে m প্লাস m এর হোল স্কয়ার। দ্যাট ইজ ইওর आंसर, u বেরিয়ে গেল। সো এইখান থেকে আমরা u এর ভ্যালুটাকে বার করে নিতে পারবো। চলো তাহলে কিভাবে প্রবলেম সর্ট আউট করতে হবে এই রকম টাইপের আমরা আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। অনেক সময় মোমেন্টামে এরকম প্রবলেম দিয়ে দেয় অ্যাঙ্গেল রিলেটেড, যে ঠিক আছে আমি সোজা সোজা প্রশ্ন না দিয়ে এরকম একটু কোণ করে আমি পাঠিয়ে দিই, তখন পাগল না হয়ে গিয়ে নর্মালি সিচুয়েশনটাকে ডিল করো যে কিভাবে সর্ট করবে। আমরা যদি 3 ইডিয়টস দেখি, 3 ইডিয়টস এর র্যাঞ্চোর সঙ্গে আর বাকিদের পার্থক্য কি ছিল, চতুর হোক বা ওদের,
কি পার্থক্য ছিল? একটা কোয়ালিটি র্যাঞ্চের মধ্যে ছিল। সে সিচুয়েশন থেকে পালাতো না, আরে কি সিচুয়েশন আছে আমাকে দে, আমি সেটা সলভ করব। জীবনে প্রবলেম অনেক আসবে, তো প্রবলেম নিয়ে বসে কান্নাকাটি করার থেকে প্রবলেমটাকে দেখো, ফেস করো, সলভ করো ইনস্ট্যান্টলি। ওর এই ক্যাপাবিলিটিটা খুব ভালো ছিল, সেই জন্য ওর জীবনে প্রবলেম আটকাতো না, লাইফের প্রবলেম হোক বা সাবজেক্টিভ প্রবলেম হোক। তা যদি আমি সিচুয়েশনটাকে বুঝতে পারি, এর মধ্যে কি হাতি ঘোড়া ছিল, কিচ্ছু ছিল না। হয়তো ফার্স্ট টাইম অঙ্কটা দিলে তোমাদের মাথায় আসতো না, কিন্তু বুঝিয়ে দেওয়ার পর ও আচ্ছা এইভাবে করলাম, তাহলে এই রিলেটেড প্রবলেম আবার আসতে পারে। জয়েন্টের প্রশ্ন আমি করাচ্ছি না, তোমরা বাড়িতে ট্রাই করবে। এই টাইপের প্রবলেম আমার বইয়ে দেওয়া আছে, মডিউলে প্রথম প্রবলেমটাই বোধহয় এরকম দেওয়া আছে। না তো এরকম একটা দেওয়াল আছে, আঁকতে হবে না, বুঝিয়ে দিচ্ছি শুধু। এই দেওয়ালে একটা হিট করলাম এরকম ভাবে, যে এইভাবে বেরিয়ে গেল। এখানে টাইম যদি আমি লিখি 0.01 সেকেন্ড, এখানে হিট করলো। আর এখানে ধরো কোনো একটা বল যার মাস আছে m, সে ইউ বেগে যাচ্ছিল, এখানে বেগটা হলো ভি ভেক্টর। তাহলে এই জায়গাটায় যে ইম্প্যাক্ট হলো, ইম্প্যাক্টের ফলে কতটা ফোর্স ক্রিয়েট হবে সেটা বার করো। তাহলে দেখো এখানে মোমেন্টাম যদি হয়, তাহলে মোমেন্টাম দুটো ভাবে কাজ করবে, একটা এই বরাবর আর একটা কোন দিক বরাবর, এই দিক বরাবর। ইয়েস অর নো? তাহলে এই যে আমি পট করে এখানে বার করতে পারলাম এই অ্যাঙ্গেলটা, এটা এখান থেকেই তো পেলাম। দুটো প্রবলেমই সেম, কিন্তু তোমার মাথায় আসা উচিত ছিল বা ভাবতে হয়তো যে এইটা তো এখানে গেল, এখানে গেল, মোমেন্টাম চেঞ্জ বার করে নি। মোমেন্টাম চেঞ্জ তুমি তখনই বার করবে যখন একটা বলকে আমি সোজা মারবো, এই সোজা মারলাম গেল, তাহলে মোমেন্টাম চেঞ্জ কত? mu মাইনাস অফ মাইনাস mu। কোথায় পড়েছিস? ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়েছিস। p ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। প্রমাণটা এখনো করিসনি তোরা কেমিস্ট্রিতে? গ্যাস পড়ানো হয়নি এখনো? ডালটনস, প্রেসার ল এগুলো হয়নি কেমিস্ট্রি? এগুলো ফার্স্টে থাকে তো, যাও হোয়াট এভার। চাল, তাহলে আমি যদি সোজা মারতাম, তাহলে ভাব সোজা যদি এরকম, এই সিচুয়েশন, এই সিচুয়েশনটা ভাব, এই সিচুয়েশনটা ভাব। ভাব আমি একটা বলকে এরকম সোজা মারছি, এটা হয়ে গেছে তো, বলটাকে সোজা মারছি, সোজা গেল, তার মোমেন্টাম কত স্যার? mu। আর ফেরত আসবে কত মোমেন্টাম নিয়ে? মাইনাস mu। হ্যাঁ না না বল, কেন কোনো রকমের লস হচ্ছে না? তাহলে এখানে মোমেন্টাম চেঞ্জটা তুই পট করে বার করে দিতিস, mu মাইনাস অফ মাইনাস mu কত হয়ে যেত? 2mu। এখানে হবে না, কেন? অ্যাঙ্গেল বসে আছে তো। তাহলে এখানকার মোমেন্টাম এখানে এইভাবে একটা পড়বে, কিভাবে পড়বে আমরা তো বলতে পারবো না বাবা। তখন আমাকে ওই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর করতে হবে। তাহলে এখানে একটা অ্যাক্সিস হবে এক্স অ্যাক্সিস, এখানে কি হবে? ওয়াই অ্যাক্সিস। সেরকমই এটাকে ভাঙলে এইদিকে হবে একটা মোমেন্টাম আর এইদিকে একটা মোমেন্টাম হবে। হ্যাঁ না না বল? এবার দেখ, এই মোমেন্টাম আর এই মোমেন্টাম যদি ভেলোসিটি একই হয়, পরস্পরকে কি করে দেবে? কেটে দেবে। তাহলে শুধু একটা মোমেন্টামই কাজ করবে নিচের দিকে। দেখতে পাচ্ছিস কেমন সিচুয়েশন? দেখ এই দুটো মোমেন্টাম যদি ইকুয়াল হয়ে কেটে গেল, তাহলে এই দিকের মোমেন্টাম থাকলো না, তাহলে এই মোমেন্টামই শুধু পড়ে থাকলো। আবার যদি ইউ আর ভি আলাদা হয়, তাহলে এদিকের মোমেন্টামও থাকবে, এদিকের মোমেন্টামও থাকবে। এবার দেখ সিচুয়েশনটা আটকে গেল, আলাদা হয়ে গেল। তাহলে পরে সোজা বল ছোড়া আর অ্যাঙ্গেল করে বল ছোড়া, দুটোর মোমেন্টাম কিন্তু আলাদা হবে, চেঞ্জ আলাদা হবে। সো যখনই অ্যাঙ্গেল করে ছুড়বে, তুমি মোমেন্টামকে এইভাবে ভাঙবে। যদি এই সিচুয়েশনটা জটিল লাগে, আমি সিচুয়েশনটাকে ইজি করে দিচ্ছি। কেমন? ধর একটা বলকে আমি সোজা ছুড়লাম, দেওয়ালে গেল, ওকে স্যার দেওয়ালে গেল কত ভেলোসিটি নিয়ে? না তো স্যার mu ভেলোসিটি নিয়ে দেওয়ালে গেল, mu ভেলোসিটি নিয়ে দেওয়ালে গেল। এবার ও ফিরলো সেম ভেলোসিটি নিয়েই, ও ফিরলো ওই ভেলোসিটি নিয়ে। তাহলে আসার সময় মাইনাস mu। স্যার মাইনাস কেন? আরে ইউ তো ভেক্টর, এদিকে গেলে যদি প্লাস হয়, এদিকে ফেরত এলে তো মাইনাস ইউ লিখবি না। তাহলে এই জায়গাটায় তুই মোমেন্টাম চেঞ্জ বা ভরবেগের পরিবর্তন কত লিখবি? স্যার mu মাইনাস অফ মাইনাস mu, দ্যাট মিনস 2mu। 2mu চেঞ্জ, অবভিয়াসলি ভরবেগের পরিবর্তন বার করছো। বাট আমি সিচুয়েশনটা তোমাকে কেমন দিয়েছি? আমি সিচুয়েশনটা তোমাকে একটু জটিল দিয়েছি। সিচুয়েশনটা ইন দ্যাট সেন্স যে আমি এই জায়গাটা একটা দেওয়াল দিয়েছি ভাই তোমাকে, আর একটা বলকে আমি এই দিক থেকে মেরে এইদিকে নিয়ে আসছি, এই সিচুয়েশন দিয়েছি। আচ্ছা ধরো দুটো ক্ষেত্রে বেগ সমান, অর্থাৎ যে বেগ নিয়ে গেল সে বেগ নিয়ে ফিরলো, ভর এম ভর এম। ইনস্ট্যান্টলি তোমার যদি এই ফর্মুলা বসাতে যাও, আর আসবে না, অ্যাঙ্গেল করেছেও না। তার মানে এখানে যে ইম্প্যাক্টটা হচ্ছে, ইম্প্যাক্টের ডিরেকশন কোন দিকে হচ্ছে? এই দিকে। ইয়েস অর নো? তাহলে এখানে যদি ডিরেকশন দেখো, তাহলে ডিরেকশন তো দুই ভাবে কাজ করছে, একটা এদিকে একটা এদিকে, ভেক্টর। হ্যাঁ না মনে করে দেখো। তাহলে আমি যদি এইখানে নাইকে এখানে আঁকি, তাও তো একই ব্যাপার। তাহলে এইখানে যদি আমি সেই মোমেন্টাম তাকে যদি দেখি, তাহলে এই দিক বরাবর আমার মোমেন্টাম কাজ করছে কত? mu। তাহলে একটা কম্পোনেন্ট যদি এইটা থিটা হয়, তাহলে এইভাবে আমি কি থিটাটাকেও লিখতে পারবো? হ্যাঁ না বল? দেখ এইটা থিটা হলে এইটা থিটা হলে এটা থিটা হবে। তাহলে লজিক্যালি এইটা থিটা যদি হয়, এটা থিটা হয়, তাহলে mu কত হবে? cos থিটা। এই দিকটা কত কাজ করবে? mu sin থিটা। অবভিয়াসলি তাই হওয়া উচিত স্যার। আবার এখানে ভাবো,
এইভাবে যখন যাচ্ছে তাহলে এর কম্পোনেন্ট দুটো হবে স্যার, একটা এইদিকে কাজ করবে আর একটা কোন দিকে, এইদিকে। তাহলে এইদিকে কত কাজ করবে দেখ, এইটা যদি থিটা হয় তাহলে এটাও কত হবে থিটা, উল্টো দিক দিয়ে ভাবতে পারিস। তাহলে এই দিকটা কত কাজ করছে দেখ এম ইউ কস থিটা, আর এই দিকটা কত কাজ করছে এম ইউ, দেখ এম ইউ সাইন থিটা, একটা কাজ করছে পজিটিভ এক্স এর দিকে, একটা কাজ করছে নেগেটিভ এক্স এর দিকে, ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, ইয়েস অর নো? উল্টো তো, পুরো উল্টো কেটে গেল। তাহলে শুধুমাত্র পড়ে থাকলো নিচের দিকে কত 2mu cos থিটা, দেখ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। তাহলে আমার মোমেন্টাম কত হয়ে গেল 2mu cos থিটা। আবার ভালো করে বোঝ, এটা হলো মোমেন্টাম পরিবর্তন। এর সাথে এর পার্থক্য কি, না তো এটাকে থিটা বলেছিলাম, আমি যদি থিটাকে আস্তে 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 এরকম করে চেঞ্জ করি তাহলে থিটাটা এই জায়গাটায় আসবে, তাই না? এরকম ভাবে লজিকটা বুঝতে পারছি, এরকম ভাবে। তাহলে এইরকম ভাবে সিচুয়েশনটা আসতে পারে, আবার এইভাবে চেঞ্জ হতে পারে। তো বিভিন্ন রকম ভাবে আমি অ্যাঙ্গেল যা দেবো সেরকম ভাবে চেঞ্জ হতে পারেও। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে, ক্লিয়ার হয়েছে তো? আঁকার দরকার নাই, বুঝতে পেরেছো তো? সিচুয়েশনগুলোকে রিয়েলাইজ করো, তাহলে পরে তোমার মাথায় ঢুকে যাবে, আদারওয়াইজ নয়। প্রবলেম আসবে নিউটনের প্রচুর, কিন্তু সেগুলোকে ডিল করতে হবে আমাদেরকে। সো আমরা এবার আলোচনা করব লিফট প্রবলেম। সো লিফট প্রবলেম বলে লিখে রাখো টপিক, ভালো করে টপিকটা বুঝবে। একটা লিফট যখন ওপরে ওঠে বা নিচে নামে দুটো সিচুয়েশন হতে পারে। এক, কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ হবে না। আর একটা হয় কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে না। তাহলে আমি যদি সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করি, আন্ডার লিফট, তো ধরো লিফটের ভেতরে কোনো একটা বডি বা কোনো একটা ব্যক্তি বসে আছে। এটা হচ্ছে একটা কোনো লিফট, আমি এর উপরই পুরো ছবি বুঝাবো। এটা হচ্ছে একটা লিফট। এই লিফটের মধ্যে তুমি বাইরের কথা ভাবো, আগে বাইরের কথা ভাবো। ধরো কোনো একটা জায়গায় আমি টেবিলের ওপর একটা ওয়েইং মেশিন, ওয়েইং মেশিন মানে যেটা আমার ওজন মাপে, সেরকম একটা ওয়েইং মেশিনের মধ্যে আমি কোনো একটা ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়েছি। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ক্লাস অনুযায়ী এই ব্যক্তিটা তার ওজনের মতো করে ফোর্স নিচে ফেলবে এমজি, এবং তারই একটা রিয়াকশন ফোর্স ওপরের দিকে কাজ করবে এর আর, এবং নর্মাল অবস্থায় আর মাইনাস এমজি শুড বি ইকুয়ালস টু কত 0, কারণ তার কোনো অ্যাক্সেলারেশন নাই। ইয়েস অর নো? অ্যাক্সেলারেশন নাই বলে, তার মানে ইন দ্যাট সিচুয়েশন আর শুড বি ইকুয়ালস টু এমজি। তার মানে এই ওয়েইং মেশিনে যে জিনিসটা দেখছি সেটা অ্যাকচুয়ালি কি নর্মাল রিয়াকশনই বলতে পারো তুমি, এই নর্মাল রিয়াকশন। কিন্তু যখন আমরা লিফটের ভিতরে ঢুকবো এবং লিফট যদি অ্যাক্সেলারেটেড থাকে, লিফট যদি অ্যাক্সেলারেটেড মানে লিফট ত্বরণ সহ উঠছে, সমত্বরণ অবভিয়াসলি, হ্যাঁ ত্বরণ চেঞ্জ হবে না, সমত্বরণ নিয়ে ওঠে, তখন এই ওয়েইং মেশিন কিন্তু আলাদা হয়ে যায়। ওয়েইং মেশিনের পার্ট আলাদা হয়, অর্থাৎ ওয়েইং মেশিনটা আর একই পার্ট দেখায় না। কেন? হোয়াই? আমরা যখন নিউটনস ল অফ মোশন পড়েছিলাম তখন ফ্রেম অফ রেফারেন্স, বা তুমি ভাবতে পারো সেকেন্ড চ্যাপ্টারে আমরা ফ্রেম অফ রেফারেন্স নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম দু রকমের ফ্রেম অফ রেফারেন্স হয়, একটা হচ্ছে ইনার্শিয়াল আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে? না তো যে ফ্রেম অফ রেফারেন্সের কোনো রকমের অ্যাক্সিলারেশন থাকে না, সেই ফ্রেম অফ রেফারেন্সটা ভেলোসিটি নিয়ে থাকতে পারে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি, আর আদারওয়াইজ স্থির থাকতে পারে, তাকে বলবো আমরা ইনার্শিয়াল বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর একটা ছিল নন ইনার্শিয়াল। নন ইনার্শিয়াল কোনটা? যেটার মধ্যে অ্যাক্সেলারেশন আছে বা ত্বরণ আছে। যে সমস্ত নির্দেশতন্ত্রের মধ্যে ত্বরণ আছে, যেমন লিফট ত্বরণ নিয়ে উঠছে, এই সমস্ত লিফটের ভেতরে আলাদা রকম ভাবে কাজ হয়, বিকজ সেই জায়গাটা একটা নতুন ফোর্স জেনারেট করে। আমরা সেটা সার্কুলার মোশনে পড়াবো, সেই ফোর্সটার নাম বলি আমরা সিউডো ফোর্স। সিউডো ফোর্স কাজ করে। তো সিউডো ফোর্সটাকে আমরা রাখছি সার্কুলার মোশনে বোঝানোর জন্য, কিভাবে উৎপত্তি হচ্ছে আমরা এখানে তার প্রবলেমটাকে নিয়ে ডিল করি, তাহলে এইরকমই একজন ব্যক্তি কোনো ওয়েইং মেশিন রাখিনি, ধরো কোনো রাখিনি, সেই ব্যক্তিটাকে আমি লিফটের মধ্যে রেখেছি, লিফটের মধ্যে সেই ব্যক্তিটা রাখা আছে। এবার লিফটটাকে প্রথমে আমি যদি সিচুয়েশনটাকে অ্যানালাইজ করি, তাহলে লিফট ধরো চুপচাপ স্থির আছে, তার মানে ওপরের দিকে শুধুমাত্র কাজ করছে আর, লিফট চুপচাপ আছে, আর নিচের দিকে কাজ করছে এমজি। সো এট ফার্স্ট সিচুয়েশন যদি আমরা দেখতে চাই, এক নম্বর যে লিফট ইজ রেস্ট,
আন্ডার রেস্ট হবে, আমি ভাষাটা লিখলাম না, লিফট ইজ অ্যাট রেস্ট বা আন্ডার রেস্ট, লিফট চুপচাপ আছে। আচ্ছা যদি লিফট চুপচাপ থাকে তাহলে তুমি বলো তো এক্সেলারেশন কত হবে? স্যার জিরো, অ্যাক্সেলারেশন তো জিরো হবে, মানে ওপরেও অ্যাক্সেলারেশন নাই নিচেও অ্যাক্সেলারেশন নাই। ইন দ্যাট সিচুয়েশন আমরা যদি আর মাইনাস এম জি করি দ্যাট মিনস জিরো। কেন জিরো? অ্যাক্সেলারেশন তো নাই স্যার, তাহলে আর মাইনাস এম জি শুড বি ইকুয়ালস টু কত হওয়া উচিত? জিরো। তাহলে আর মাইনাস এম জি শুড বি ইকুয়ালস টু জিরো। তাহলে সেক্ষেত্রে দেখ আর সমান হচ্ছে এম জি, তার মানে এই ব্যক্তিটা যে লিফট চুপচাপ বসে আছে বা দাঁড়িয়ে আছে কোনো জায়গায় স্থির হয়ে গেছে, সেই অবস্থায় সেই ব্যক্তি তার নিজের ওজনটাকেই অনুভব করবে, কারণ ওয়েইং মেশিনে আর সমান এম জি ছিল তার ওয়েট, তার মানে তার ওয়েটের কোনো চেঞ্জ আসবে না, ওয়েট যেমন ছিল সেরকমই থাকবে, কারণ ওয়েইং মেশিনে দেখলাম আমরা আর সমান কত হয়? এম জি। তাহলে আর সমান এম জি মানে কি? ওয়েইং মেশিনের ওয়েটটাই হচ্ছে তার নর্মাল রিয়াকশন, তার মানে এখানেও নর্মাল রিয়াকশনটাই ওয়েট হয়ে যাচ্ছে, সো দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ওয়েট, সো বডিটা যেমন ছিল রিল্যাক্সলি সেরকমই ফিল করবে। আমরা সিচুয়েশনটা যদি আরেকটু চেঞ্জ করি, সেকেন্ড সিচুয়েশন নিই, লিফট মুভ করছে, কেমন ভাবে মুভ করছে? সো লিফট ইজ মুভিং বাট ইন কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, লিফট মুভ করছে কিন্তু কেমন ভাবে মুভ করছে? কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে। সেকেন্ড কেস নিচ্ছি, তাহলে স্যার লিফট মুভ করছে, ওকে মুভ করছে স্যার, কিন্তু কেমন ভাবে মুভ করছে? সে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে। আচ্ছা আমরা জানি অ্যাক্সেলারেশন মানে কি হয়? ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে ভেলোসিটি চেঞ্জ কি হবে আদৌ? নো, তার মানে ভেলোসিটি চেঞ্জ কত হয়ে যাচ্ছে? জিরো, তার মানে অ্যাক্সেলারেশন কত হয়ে যাচ্ছে আমার? জিরো। সো ইন দ্যাট কেস অলসো অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে জিরো। তাহলে এক্ষেত্রে যদি আমরা আর মাইনাস এম জি সিচুয়েশনটাকে বসাই, এগেইন কত লিখবো? জিরো। সো আর মাইনাস এম জি এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? জিরো। কেন জিরো হচ্ছে বেটা? বিকজ অফ অ্যাক্সেলারেশন কত হয়ে যাচ্ছে আমার? জিরো, অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে জিরো। তাহলে আর শুড বি ইকুয়ালস টু এম জি। তার মানে যদি বডিটা বা লিফট, যদি লিফট পুরোটাই কি হিসেবে চলে? আর ইকুয়ালস টু এম জি, মানে যদি লিফট কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে আর ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? এম জি। দ্যাট মিনস যে বডির ওয়েটের কোনো ইফেক্টই আসবে না, অর্থাৎ লিফট চললেও আমার কোনো রকমের লিফটের ইফেক্ট পড়বে না যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলে। এবার লিফটের অভিজ্ঞতায় আসি, কেস 3। লিফটের অভিজ্ঞতা যদি দেখি আমরা, নাগরদোলার অভিজ্ঞতা নেই তাহলে আরো ভালো বুঝবো। নাগরদোলায় যখন দেখবে ওপর থেকে নিচে নামছো, ওপরে উঠে গেছো দিয়ে নামছো, তখন নিজেকে দেখবে অনেকটা হালকা ফিল হয়, মনে হয় শরীর থেকে জাস্ট হার্টটা এদিক দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে। সিচুয়েশন একদম এরকম, গুজবাম্পস তৈরি হয় বা ঝুরঝুরি চলে শরীরের মধ্যে। ঠিক আছে চলো, সো কেন হয় এটা? লিফটের ক্ষেত্রে হয় কিন্তু লিফট অত বোঝা যায় না, কারণ নাগরদোলা যেভাবে নামে লিফট ওইভাবে নামে না, নাগরদোলা খুব ড্রাস্টিক্যালি নামে নিচে, সেই জন্য আমাদের বেশি ফিল হয়, যে আমাদের মনে হয় যে শরীর ওজন কমে গেছে, মনে হচ্ছে এই জাস্ট মনে হচ্ছে বেরিয়ে যাবো আমি। না, লিফটের ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়। লিফটের ক্ষেত্রে যখন কোনো একটা বডি লিফট নিচে নামছে তখন দেখবে যদি লিফট খুব দ্রুত হারে নামে তখন মনে হবে নিজেকে হালকা লাগছে, আবার লিফট যখন ওপরে ওঠে তখন নিজেকে একটু ভারী লাগে। এই ভারী লাগলে বা হালকা লাগা এটা তো আমরা প্র্যাকটিস করেছি ডেইলি লিফটে ওঠা নামার সময়, কিন্তু কেন হয়? সো কেস 3 দিয়ে শুরু করছি, লিফট ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড চলছে, চলো লিফটকে আপওয়ার্ড পাঠাই। সো কেস 3 চয়েস করো, লিফট ইজ মুভিং আপওয়ার্ড, লিফট ইজ মুভিং আপওয়ার্ড ইন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চলছে, অর্থাৎ সুষম ত্বরণ সহ লিফট কি করছে? ওপরে উঠছে। সুষম ত্বরণ, ত্বরণ চেঞ্জ হচ্ছে না লিফটের, লিফটের ত্বরণটা একই থাকছে, তাহলে সুষম ত্বরণ সহ লিফট কি করছে? ওপরে ছুটছে। এই রকম সিচুয়েশন যদি দেখো তাহলে ওপরের দিকে তো সিস্টেমের উপর একটা অ্যাক্সেলারেশন এ কাজ করছে, এই বডিটার মাস যদি এম হয় তাহলে দেখো এই বডিটার উপরে একটা মাস ইনটু অ্যাক্সেলারেশন উপরে কাজ করছে, হ্যাঁ না বলো? আর ওপরে কাজ করছে, আর এম জি কি কাজ করছে? নিচে। তাহলে আগের দিনের ক্লাস থেকে আমরা এটা কি লিখতে পারবো যে আর মাইনাস এম জি শুড বি ইকুয়ালস টু এম এ, হ্যাঁ না বলো? আগের গুলোতে জিরো কেন হচ্ছিল? বিকজ এ সেখানে কি ছিল? জিরো, কিন্তু এখানে তো আর এ জিরো নাই স্যার। এই হচ্ছে সিচুয়েশন, আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। সো ইন দ্যাট সিচুয়েশন আমরা এখানে দেখাতে পারলাম যে আর মাইনাস এম জি শুড বি ইকুয়ালস টু কত?
0 এই এম এ, ঠিক আছে। এবার তাহলে লজিক্যালি তাহলে আর শুড বি ইকুয়াল টু কত না, তো আর শুড বি ইকুয়াল টু এম জি প্লাস কত হয়ে যাচ্ছে এম এ, আর ইকুয়াল টু এম জি প্লাস এম এ, এবং আর এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ এম অফ জি প্লাস এ। তার মানে আমার নর্মাল রিয়াকশন ফোর্স দেখো বেড়ে গেল, কতটা বাড়লো না, তো যত অ্যাক্সেলারেশন চলছিল তার সাথে এম গুণ, মানে লিফট যখন ওপরে উঠছে আপওয়ার্ড তখন আমার ওজনটা বেড়ে যাচ্ছে। কেন ওজন বাড়ছে এক্ষুনি বুঝলাম বাবা, ওয়েইং মেশিনের উপর যদি আমি দাঁড়াই তাহলে দাঁড়ালে পরে নিচের দিকে এমজি কাজ করে আর ওপরের দিকে কি কাজ করে আর, এই আরটাই তো এমজি। তাহলে যদি আমার এখানে আর এর ভ্যালু বেড়ে যায় তাহলে আমার ওজনটা মনে হবে কি বেড়ে গেছে, ওজনটা কি মনে হবে বেড়ে গেছে। এই লিফটের ভেতরে ধরো কোনো এক ব্যক্তি বসে আছে, এই লিফটের ভেতরে কোন এক ব্যক্তি বসে আছে এবং সে দেখছে তার ওজন, ধরো তলে একটা ওজন মেশিন আছে, সে দেখছে ওজনটা কি হচ্ছে না, তো চেঞ্জ লাগছে। তার কাছে এর রিজন কিছুই নাই কি হচ্ছে না হচ্ছে, কেন তার কাছে এর কোনো রিজনই নাই। কেন যে ও দেখবে শুধু কি ব্যাপার লিফট ওজন বাড়ছে কেন, কেন বিকজ তার মনেই হবে না যে লিফট অ্যাকচুয়ালি ওপরে উঠছে। যদি লিফট বন্ধ থাকে তুমি বুঝতে পারবে না যে লিফট ওপরে উঠছে, তুমি খালি ফ্লোর গুলো নিচে গেলে তখন তোমার মনে হবে আরে বাবা লিফট উপরে উঠছে, আর যদি না নিজের ওয়েটটাকে ফিল করতে পারো। কেন কারণ পুরো সিস্টেমটাই তো উপরে উঠছে, আর আমরা যে রেফারেন্স ফ্রেমে থাকি সেই রেফারেন্স ফ্রেমটাকে আমরা কি দেখি স্থির দেখি, আর আউটসাইডকে কি দেখি মুভিং দেখি। তাহলে এক্ষেত্রে কি হবে, আমি দেখবো ফ্লোর গুলো নিচে যাচ্ছে, আমার মনে হবে নিচে দাঁড়িয়ে আছি লিফটে, ইয়েস অর নো, এটাই ফিল হয়। দেখবে প্লিজ, আমি তো প্রতিদিন ফ্ল্যাটে লিফটে ওঠানামা করি, আমি এটাই দেখি, কিন্তু যেহেতু আমি বাইরে থেকে দেখছি তাহলে আমার মনে হয়। কিন্তু আমি যে একটা ছোট্ট ছিদ্র থাকে অনেক লিফটে দেখবে, সেখান দিয়ে দেখলে তোমার মনে হবে যে ডাউন চলে যাচ্ছে, নিচে নিচে চলে যাচ্ছে। তাহলে এখানে যদি কোনো এক ব্যক্তি বসে থাকতো না, তার কাছে কোনো রিজনই ছিল না এটা কেন কি হচ্ছে না হচ্ছে, ওজন হঠাৎ কমে যাচ্ছে কি হচ্ছে। কিন্তু আমি বাইরে থেকে দেখছি পুরো সিচুয়েশনটাকে, আমরা ক্লাসরুমে বসে দেখছি, আমার কাছে এর উত্তর আছে, বিকজ এটা তো উত্তর, হ্যাঁ না বলো, আমার কাছে এটা উত্তর। তাহলে এরকম একটা ফোর্স যার একটা রেফারেন্স ফ্রেমে কোনো অস্তিত্ব এনে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিন্তু বাইরে গিয়ে দেখছি তার অস্তিত্ব আছে, এই রকম ফোর্সকে আমরা বলি সিউডো ফোর্স। যেমন আমাদের কবিরা ছদ্মনাম ব্যবহার করতেন, ছদ্মনামটা এই কারণে যে তাকে চিনতো না, তাকে চিনতো না। কবি অমক হুতম পেঁচা নামের একজন কেউ আছে যে লেখে, তার অ্যাকচুয়াল নাম কি, তার অ্যাকচুয়াল নাম আমরা জানতেই পারছি না, কারণ ও ওই পেপারে দেশ হোক বা যেখানে হোক সন্দেশ হোক সেখানে ও হুতম পেঁচা নামেই লিখছে, হুতম পেঁচা নামেই লিখছে। তাহলে এইরকম নামকে আমরা ছদ্মনাম বলি। সেই রকমই এই ফোর্সটাকে আমরা বলছি এরকম সিউডো ফোর্স, কারণ এক জায়গায় অস্তিত্ব আছে এক জায়গায় অস্তিত্ব নাই, এরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে। তাহলে কোন একটা বডি যদি এরকম ভাবে উপরে ওঠে তাহলে তার ওয়েট বাড়বে, কিন্তু তার রিয়েলি কি ওয়েট বাড়ছে, নো রিয়েলি নয়, কারণ সিস্টেমের আপ ডাউনের জন্য তার ওয়েট চেঞ্জ হচ্ছে। তার মানে এই নয় যে বডিটার মাস চেঞ্জ হচ্ছে, নো, বডির মাস ঠিক থাকছে, জিটা আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়েস অর নো, রিলেটিভ অ্যাক্সেলারেশনের জন্য জিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন জি চেঞ্জ হচ্ছে, এবার চলে আসি রিলেটিভ মোশনে, দেখো কানেক্টেড কিনা, দেখো কানেক্টেড কিনা। আমরা ভেক্টরের রিলেটিভ মোশন পড়েছিলাম, রিলেটিভ মোশন কি পড়েছিলাম যে একটা ট্রেন এইদিকে যাচ্ছে স্যার ভি ভেলোসিটি নিয়ে, আর একটা ট্রেন উল্টো দিকে আছে, আমরা ভেলোসিটি কি করতাম যোগ, ইয়েস অর নো, ভি প্লাস ইউ, রিলেটিভ ভেলোসিটি ভি প্লাস ইউ। আর একটা ট্রেন এইদিকে যাচ্ছে তার পেছন পেছন আর একটা ট্রেন যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি বাদ দিয়ে দিতাম, কারণ এর সাপেক্ষে বি এর বেগ মানে ভিবি মাইনাস ভি এ, যার সাপেক্ষে বার করবো তাকে নেগেটিভ করবো, আমরা তাই শিখেছিলাম পুরো রিলেটিভ মোশন জুড়ে। এখানে আসি, এখানে তো অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে ওপরে, আর জি কোন দিকে কাজ করছে নিচে, তাহলে দুটো অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে অপোজিট, অপোজিট অ্যাক্সেলারেশন হলে কি হয়ে যায় যোগ, এই দেখো যোগ, নাথিং বাট রিলেটিভ অ্যাক্সেলারেশন। তাহলে ভেক্টর যে অ্যাক্সেলারেশন রিলেটিভ পড়েছিলিস তার কনসেপ্ট কি এখানে কাজে লাগছে, তাহলে আমি যেটাকে নিউটন না ভেবে আমি যদি এটা রিলেটিভ দিয়ে বার করতাম বার হতো না, কি বলো, অবভিয়াসলি বেরিয়ে যেত ভাই, এত কিছু করার দরকারই ছিল না আমার। সো একজন ভালো ফিজিসিস্ট সেই হবে যে কানেকশন গুলোকে ধরাতে পারবে, প্রত্যেকটা ফিজিক্সের পার্টের সাথে প্রত্যেকটা পার্ট লিঙ্কড আছে, তোমাকে ব্রিজ গুলো খুঁজে বার করতে হবে। যেদিন তুমি ব্রিজ গুলোকে লিঙ্ক আপ করতে পারবে সেদিন তুমি খুব ভালো ফিজিক্স টিচার হও, ফিজিক্সের স্টুডেন্ট হও। আমি নিজেকে টিচার না, আমি নিজে স্টুডেন্ট ফিজিক্সের, আমরা সবাই স্টুডেন্ট, শিখছি আমরা। তো ওই লিঙ্কটাকে খুঁজে বার করতে হবে, লিঙ্ক। দেখো বলো আমি ভুল বলছি,
তাহলে রিলেটিভ ক্ষেত্রে সেম কনসেপ্ট দাঁড়ালো, অবভিয়াসলি তাই হলো না। সো এগুলো সবকে ওইভাবে বার করা যায়। তাহলে কেস নাম্বার 3 কি পড়লাম, যখন আপওয়ার্ড যাই আমরা এখান থেকে প্রবলেম করতে পারবো। নেক্সট কেস নাও, লিফট এ ত্বরণ নিয়ে নিচে নামছে, কেস 4। তাহলে 4 কি হচ্ছে, লিফট ইজ মুভিং ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড। তাহলে এই জায়গাটা রিলেটিভ মোশন দিয়ে মনে রাখবে কিন্তু, হ্যাঁ যদি ভুলে যাস তাহলে মনে রাখবি যে অপোজিট আছে, চল যোগ কর ভাই, সিম্পল। বুঝতে পেরেছি? রিলেটিভ অনেক সময় গন্ডগোল হয়ে যায় আমাদের। রিলেটিভ মুভ, লিফট ইজ মুভিং ডাউনওয়ার্ড উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এ, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এবার এ নিচে কাজ করছে, এবার আগের প্রবলেমের কথা ভাব। তাহলে এ নিচে কাজ করলে এমজির মানটা কি হবে, অটোমেটিক্যালি বেশি। এমজি বেশি হবে, আর কম বলে তো নিচে নামছে, এইভাবে ভাব, আগের সিচুয়েশনের কথা মাথায় রাখ। তাহলে লজিক্যালি এখন কি হওয়া উচিত, তাহলে এমজি মাইনাস কত হওয়া উচিত, আর শুড বি ইকুয়ালস টু কত, এম এ। এইভাবে ভাব জিনিসটাকে। তাহলে দেখ আর শুড বি ইকুয়ালস টু এম অফ জি মাইনাস এ। চল রিলেটিভের কথাই ভাব। রিলেটিভে কি হতো, একই দিকে কাজ করলে কি করতাম, বিয়োগ করতাম। দেখ এখন জি আর এ একই দিকে কাজ করছে, দেখ বাদ দিয়ে দিয়েছি, দেখ সেম সিচুয়েশন দাঁড়িয়ে গেল। সো লিঙ্ক খোঁজো। তাহলে আর শুড বি ইকুয়াল টু এম ইকুয়াল টু জি ইনটু মাইনাস এ, মানে কি, যখন লিফট নিচে নামবে তখন আমার ওয়েটটা মনে হবে কি কমে গেছে। অ্যাপারেন্ট ওয়েট ভাবতে পারো, সেটাকে অ্যাপারেন্ট ওয়েট বলি, বা আপেক মানে কি বলে ওটাকে, আপাত বেগ, অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট ওয়েটটা এখানে কম লাগবে। সো আর ইকুয়ালস টু এম অফ জি প্লাস এ অ্যান্ড আর ইকুয়ালস টু এম অফ জি মাইনাস এ। আই হোপ দুটো বোঝালাম। একটা যখন আপওয়ার্ড প্লাস করবি, ডাউনওয়ার্ড মাইনাস করবি। কি করে মনে রাখবি, যে আপওয়ার্ড যদি যাই এর ওপরে, জি নিচে, স্যার যোগ হবে, আর যদি জি নিচে হয় স্যার বিয়োগ হবে। তাহলে এখানে হবে এ প্লাস জি যখন আপওয়ার্ড হবে, আর যখন ডাউনওয়ার্ড হবে তখন কি হবে, জি মাইনাস এ। এইভাবে মনে রাখলে হয়ে যাবে আমার। কারণ অনেকেই প্লাস মাইনাসে গন্ডগোল করে দেয়, পরীক্ষার হলে আমি দেখতে পাই। তাই 4 নম্বর কেসটা বোঝাতে পারলাম। সো নাও কেস 5। ধরো লিফটটা চলছিল, তার দিয়ে তো লিফট চলে, কেবলের মাধ্যমে। এবার সামহাও তুমি ভাবো কেবলটা কেটে গেছে। যদি লিফটের কেবল কেটে যায় তখন লিফটটা কি হবে, অবাধে পড়তে থাকবে। অবাধে পড়বে মানে কি, কোনো বাধাই নাই। লিফট লিফট আস্তে স্লো চলে কি করে, এই কেবলের মাধ্যমে। যদি লিফট দেখো একটা 2-3টে বড় বড় তার থাকে মোটা মোটা, ওই তারগুলো উপরে কোনো পুলি থাকে, পুলি দিয়ে কানেক্টেড থাকে, নিচে একটা এরকম লোহার ভারই থাকে, লোহাটা নিচে ওঠে, এরকম ভাবে লিফট কাজ করে। তো আমি বলছি এই তারটা কেটে গেছে, তাহলে কি হবে, লিফট হু হু করে নিচে পড়তে থাকবে। এবার যখন তার কেটে গেছে, লিফট যে ত্বরণ নিয়ে পড়বে সেই ত্বরণটাই কত, জি। ইয়েস অর নো? কেন, আমি যখন একটা পেনকে ফেলবো, পেন কি ত্বরণ নিয়ে নামবে, জি ত্বরণ নিয়ে। তাহলে লিফটও যদি তার কেটে যায়, লিফটও যে ত্বরণ নিয়ে নামবে সেই ত্বরণটা কি হবে, জি ত্বরণ। তাহলে আমি এখানে সিচুয়েশনটা নিচ্ছি, ফ্রি ফল অফ লিফট। ফ্রি ফল অফ লিফট, ফ্রি ফল অফ লিফট মানে লিফট ফ্রিলি পড়ছে, কোনো বাধাই নাই তার মধ্যে। সো ফ্রি ফল অফ লিফট মিন্স এ ইকুয়ালস টু কত হবে, জি। অবভিয়াসলি তা হবে, এ ইকুয়ালস টু কত হয়ে যাবে, জি। তাহলে ফ্রি ফল অফ লিফটের ক্ষেত্রে এ সমান কত হলো, জি। তাহলে এ সমান যদি জি হয়, লিফট কোথায় পড়ছে, নিচে পড়ছে, তাহলে রেফার করবো আমরা এই ইকুয়েশনটাকে, ইয়েস অর নো? কেন, নিচে পড়ার ক্ষেত্রে তো এই ইকুয়েশনটা কাজে লাগে। তাহলে আর মাইনাস সরি আর শুড বি ইকুয়ালস টু এম অফ জি মাইনাস কত হবে, জি। কারণ এ মানেই তো জি। যখন ফ্রি ফল হয় তখন যে অ্যাক্সেলারেশনটা নিয়ে বডিটা নিচে পড়ছে সেটা কি হচ্ছে, জি ত্বরণ, জি নিয়েই পড়ছে। তাহলে এম অফ জি মাইনাস জি করে দিলাম। তার মানে দেখো আর এর ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে আমার কত, 0। আর এর ভ্যালু 0 মানে, আর এর ভ্যালু 0 মানে এই নর্মাল রিয়াকশনটা 0। নর্মাল রিয়াকশন কখন 0 হবে, যখন বডির ওয়েট থাকবে না। ইয়েস অর নো? ওয়েট থাকবে না, তার মানে বডিটা এখানে ওয়েটলেস ফিল করবে, নিজেকে ওয়েটই দেখতে পাবে না। সো দিস সিচুয়েশনে বডিটা অ্যাকচুয়ালি ওয়েটলেস ফিল করবে, নিজেকে কোনো ওয়েট খুঁজে পাবে না। আর 0, বারবার বলছি আর কে কেন 0 বলছি, আর কে কেন আর এত গুরুত্বপূর্ণ কেন, কোনো একটা ওয়েইং মেশিন আছে, ওয়েইং মেশিন, কোনো একটা যন্ত্র আছে ওয়েইং মেশিন, তার উপর তুমি দাঁড়িয়ে আছো, তুমি ওজন দিচ্ছ এমজি আর ওপরে যাচ্ছে আর, এই আরটাই হচ্ছে এমজি। মানে কোনো একটা বডির নর্মাল রিয়াকশন আছে মানে তার ওয়েট আছে, নর্মাল রিয়াকশন নাই মানে তার ওয়েট নাই। এবার নর্মাল রিয়াকশন নাই মানে তার মাস নাই, এই কথাটা আবার ভুল।
কেন, মাস তো ভাই থাকবেই, তার জিটা কত হয়ে যাচ্ছে, 0। অ্যাকচুয়ালি জি 0 হচ্ছে না, রিলেটিভ জি 0 হয়ে যাচ্ছে, ইয়েস অর নো। মানে যখন বডিটাকে এইভাবে ফেলছি তখন কি হয়ে যাচ্ছে, এক্সেলারেশনটা 0। কার সাপেক্ষে, আর্থের সাপেক্ষে, কারণ ও আর্থের রেসপেক্টেই তো পড়ছে, ইয়েস অর নো। কনসেপ্ট বুঝো, আর্থের রেসপেক্টে পড়ছে তো, তাহলে আর্থের রেসপেক্টে এক্সেলারেশন কত হয়ে যাচ্ছে ভাই, 0। তাহলে এ যদি 0 হয়ে যায়, ফোর্সও কত হয়ে যাচ্ছে, 0, অর্থাৎ পৃথিবী ওকে টানছেই না। এরকম ভাবে ভাবতে পারো। তার মানে ওর ওয়েট পাচ্ছি না, মানে আর ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। আর্থ টানছে না এটা বলা ভুল হয়ে যাবে, কারণ জি তো অল টাইম কাজ করছে, অ্যাকচুয়ালি রিলেটিভ জিটা হয়ে যাচ্ছে কত আমার, 0 অ্যাক্সেলারেশন। তাহলে এভাবে ওয়েটলেস। আচ্ছা ওয়েটলেস মানেটা কি হবে বলতো, ওয়েটলেস মানে লিফটও যে অ্যাক্সেলারেশনে পড়ছে, তুমিও এই অ্যাক্সেলারেশন করছি, তাহলে দেখ পাটা ভূমি থেকে ডিট্যাচ হয়ে যাবে, হ্যাঁ না বল। পা ভূমি থেকে ডিট্যাচ হলে তবেই আর এর ভ্যালু কত হবে, 0, আনলেস 0 হবে না। কারণ আমার আর কি 0, নো স্যার আমি হেঁটে বেড়াচ্ছি, আমার আর 0 নয়। কিন্তু আমি যদি ছাদ থেকে লাফ মারি, ওই যতক্ষণ ভাসবো ততক্ষণ আমার আর কত হয়ে যাবে, 0, কারণ আমি ডিট্যাচ হয়ে আছি। আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করাতে পারলাম? হাসিও না বাবা, ঝাঁপ মারবো না তো তাড়াতাড়ি, মনে মনে ভাবছিস হয়তো, ঠিক আছে স্যার শুরু করেন না। ও ভাবতে পারিস, কনসেপ্ট ক্লিয়ার হবে দূর, এত ক্লিয়ার। এবার ধরো লিফটের এখানে কেউ একজন বসেছিল, প্লিজ কনসেপ্ট করো। লিফটের এখানে কেউ, 4টা মিনিট দিচ্ছে, হ্যাঁ লিফটের এখানে কেউ একজন বসেছিল, খুব মানে বিগ শো টাইপের লোক, আন্ডারটেকার কাইন্ড অফ এরকম টাইপের লোক, একটা বিশাল মানে তার শক্তি টক্তি। সে কি করেছে, লিফটের তারটা কাটার সঙ্গে সঙ্গে ও হাতুড়ি দিয়ে এখানে জোরে একটা বাড়িও মেরেছে। তাহলে হাতুড়ি দিয়ে জোরে বাড়ি মারছে মানে কি, আমি চাইছি যে লিফটটা যে ত্বরণে পড়ছে সেটা জি এর থেকে কি হবে, বেশি। সো লিফট নিচে পড়ছে, বাট এটা কেমন না, তো এর ভ্যালু জি এর থেকে বেশি। এই সিচুয়েশনে কি হবে, দেখো আমি তো ডিট্যাচ হয়ে বসে আছি, কিন্তু ফোর্সটা কোথায় পড়েছে, লিফটে। তাহলে লিফটের ওপর পড়ছে, কিন্তু আমি লিফটের সাথে আর কানেক্টেড নাই, কারণ আমি হাওয়ায় ভাসছি। তাহলে ফোর্সটা কিন্তু আমার উপর পড়ছে না, ও পুরো ফোর্সটা কার উপর যাচ্ছে, লিফটের উপর। এবার ভাবো, আমি লিফটের ভেতরে জি দিয়ে নামছি, হ্যাঁ না বল, আমি জি দিয়ে নামছি তো, একটু আগে সিচুয়েশন জি দিয়ে নামছি, কিন্তু লিফট নামছে কি দিয়ে, এ দিয়ে। আর এর ভ্যালু কি, জি এর থেকে বেশি, তার মানে লিফট আস্তে আস্তে বেশি নামবে। আর আমি তো জি দিয়ে নর্মাল নামছি, মানে লিফট আস্তে আস্তে বেশি নামতে 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 এমন একটা সিচুয়েশন আসবে, সেই সিচুয়েশনে আমার হেড কি করবে, লিফটের মাথার সাথে টাচ হয়ে যাবে, হ্যাঁ না বল। বুঝতে পেরেছিস, কারণ লিফট তো বেশি অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, অর্থাৎ লিফটটা বেশি নেমে যাবে। এই সিচুয়েশনে দেখ আমার হেড লিফটের মাথায় টাচ করে যাবে। কেন হচ্ছে স্যার, তাহলে সিচুয়েশনটা অ্যারাইজ করি আমরা। 6 কেস বলি স্যার, কাল থেকে সিচুয়েশনই চলছে নাকি। 6 নম্বর সিচুয়েশন, আমরা কি করছি, ফ্রি ফল, অবভিয়াসলি ফ্রি ফল, ফলিং হচ্ছে লিফট, ফ্রি আর বলা যাবে না, বাট কেমন ভাবে, এ গ্রেটার দেন জি, এইভাবে আমি যাচ্ছি। তাহলে এই সিচুয়েশনটা যদি আমরা চয়েস করি, তাহলে নিচে পড়ার ক্ষেত্রে তো কি হয়, এম জি মাইনাস এ, হ্যাঁ না বল, জি মাইনাস এ। আর এটা কি জি এর থেকে বেশি বড়, হ্যাঁ না বল। তাহলে যদি এর মান জি এর থেকে বড় হয়, তাহলে দেখ আর এর ভ্যালুটা কি হবে বলতো, নেগেটিভ, ইয়েস অর নো। আর এর ভ্যালু নেগেটিভ মানে আমরা আর কে এই দিকে গেলে কি ধরছি, পজিটিভ। তাহলে আর নেগেটিভ মানে কোন দিকে আর কাজ করবে বলতো, নিচের দিকে। তার মানে বডিটার অল টাইম আর উপরে কাজ করছিল, কিন্তু বিশেষ 6th কেসে বডির আর কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। তার মানে আর নিচে কাজ করছে, তুই এইভাবে ভাব, তাহলে ওয়েট কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে। আর নেগেটিভ হয়ে গেছে উল্টো দিকে, মানে আমার মাথায় এই ছাদটা মাথায় টাচ করে গেছে, আর আস্তে আস্তে কি হচ্ছে, ছাদটা ঢুকছে, আমাকে নিয়ে নামছে। তাহলে আমার ওয়েট অ্যাকচুয়ালি এই দিকে কাজ করবে, আর নর্মাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। এই কেসটাকে আমরা বিশেষ করে বলবো সুপার ওয়েটলেসনেস। কেন, এটা তো ওয়েটলেস ছিল, এমন ওয়েটলেস হয়েছে যে আমার মাথা চলে গেছে সিলিং এ। সো দিস সিচুয়েশন ইজ স্পেশালি কল্ড সুপার ওয়েটলেস। আমি যদি বানান ভুল করি ক্ষমা করিস, ওয়েটলেসনেস, কারণ এক্সাইটমেন্টে অনেক সময় বানান ভুল হয়ে যায়। সুপার ওয়েটলেসনেস বা অতি ভারহীনতা। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে সিচুয়েশনটা আই হোপ ক্লিয়ার হলো, কনসেপ্টটা ক্লিয়ার হলো, সিচুয়েশনটা বোঝাতে পারলাম পুরো। সো সুপার ওয়েটলেসনেস বা অতি ভারহীনতা, এখানে একটা কথা লেখ, এরপরে একটা কথা লিখবি,
apparent weight negative means apparent weight negative means the body will rise from the floor of the lift and stick to the rise from the floor of the lift and stick to the ceiling of the lift, যেটা এক্ষুনি বোঝালাম, সিলিং অফ দ্য লিফট। ক্লিয়ার হয়েছে সিচুয়েশনটা? সো লিফটের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমরা মনে রাখবো। তো লিফট সম্বন্ধে একটা প্রবলেম আমরা অ্যারাইজ করাই, দেখি ক্লিয়ার হয়েছে পুরো সিচুয়েশনগুলো, বুঝতে পারলাম? চলো সিচুয়েশনটাকে আমরা একটু ভালোভাবে নেব। হ্যাঁ বলো। আমি রকেটের প্রবলেম পরে করাবো। অনেক অনেক বোঝাবো, রকেটের সম্পর্কে মনে করিও টপিকটা আমি বলে দেবো। ওকে, আমি একটা লিফট চয়েস করেছি। এই প্রবলেমটা তোমাদের আগের দিন করিয়েছি, আই হোপ তোমাদের মনে থাকবে। এবং আমি কি করলাম, লিফটের ছাদ থেকে একটা পুলি লাগালাম। পুলি নিশ্চয় বুঝেও, আগের দিন করিয়েছি। এবং এই পুলি থেকে আমি কি করেছি, একটা দড়ির সাহায্যে এইরকম ভাবে একটা ব্লক আর এইদিকে একটা ব্লককে ঝুলিয়ে দিয়েছি। আমি একই উত্তর আসবে বলে আমি বই থেকে হেল্প নিচ্ছি। 1 কেজি আর 2 কেজি, এইটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে 2 কেজি। আর লিফট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। লিফট এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। আমাকে জানতে চাইছে যে দড়ির দুই প্রান্তের এদের মধ্যে রিলেটিভ অ্যাক্সেলারেশন কত বা আপেক্ষিক ত্বরণ কত। এইটা হচ্ছে কোশ্চেন। আপেক্ষিক ত্বরণই তো, ঠিক আছে। আপেক্ষিক ত্বরণ কত, চলো দেখি। সিচুয়েশন আই হোপ বোঝাতে পারলাম যে একটা লিফট, সেই লিফটটা কি করছে, এ ত্বরণ নিয়ে নিচে নামছে এবং এর ভ্যালু তোমাকে আমি বলে দিয়েছি কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে জানতে চাইছে যে এই দুটো দড়ির আপেক্ষিক ত্বরণ কত বা রিলেটিভ অ্যাক্সেলারেশন কত। তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশন বার করতে গেলে ভাই এখানকার ত্বরণও বার করতে হবে, তোমাকে এখানকার ত্বরণও বার করতে হবে, দুটো ত্বরণই বার করতে হবে। আর তুমি জানো দুটো ত্বরণই কি হবে, সেম, দুটো ত্বরণই সেম হবে। তাহলে সিচুয়েশনটা আগের দিন যেমন করেছিলাম, স্যার দড়ির টান উপরে কাজ করছে, হ্যাঁ না বলো। আর এক্ষেত্রেও দড়ির টান উপরে কাজ করছে। আর এখানে কাজ করছে কত স্যার, এম জি। কিন্তু জি এখানে আর কাজ করবে না, কেন বলো তো, পুরো সিস্টেমটা এখন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে নামছে। তাহলে এখানে কাজ করবে রিলেটিভ অ্যাক্সেলারেশন। তাহলে এই ব্লকে জি আর কাজ করবে না স্যার, কেন, লিফট নিচে নামলে আমরা দেখছি ফর্মুলাটা এম জি মাইনাস এ আকারে চলে। তার মানে এখানে এম তো ঠিক আছে স্যার, কিন্তু জিটা আর জি নাই, কত হবে স্যার, জি মাইনাস এ। কেন জি মাইনাস এ হবে, কারণ এখানে লিফট নিচে নামছে। আচ্ছা সেম সিচুয়েশনে লিফট যদি উপরে উঠতো তাহলে আমি কি লিখতাম, জি প্লাস এ। তাহলে আমি এগুলোকে জি ড্যাশ আকারে লিখছি, যেখানে আমি বলতে পারবো জি ড্যাশ শুড বি ইকুয়ালস টু কত, জি মাইনাস এ। এটা কেন হলো স্টার দিয়ে বোঝাতে পারলাম আমি। ক্লিয়ার হয়েছে সবার, হয়নি ময়না, বুঝেছো তো? তাহলে এখানেও নিচে কাজ করছে কত, জি ড্যাশ, এর এম 1 এর এম 2। তার মানে এম এর মান যদি 1 বসাও তাহলে কত হবে, জি ড্যাশ, হ্যাঁ না বলো। এম এর মান কত, 1 জি ড্যাশ। আর এম এর মান যদি 2 বসাও তাহলে কত হবে, 2 জি ড্যাশ। আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম স্যার, হবে না হবে না। আচ্ছা না যদি মনে হয় M1 আর M2 লেখো, যেটা শিখিয়েছি, হতেই পারে। তাহলে M1 M2 লিখলাম এবং পাশে লিখে দিলাম M1 মানে কত কেজি রে, 1 কেজি, আর M2 মানে কত, 2 কেজি। রেফারিং টু মাই প্রিভিয়াস প্রবলেম বা আগের দিনের প্রবলেম। এবার এই ক্ষেত্রে কেন আর কেন, এই ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন বানাতে হবে আমাকে। তো ধরো এটা 2 কেজি, তার মানে অবভিয়াসলি এখানে ভর বেশি,
তাহলে পুরো সিচুয়েশনটা কি হবে, এই ত্বরণটা উপরে, এই ত্বরণটা কি হবে নিচে, হ্যাঁ না না বলো, এইভাবে চলবে, ইয়েস অর নো? তার মানে এটা উপরে এটা নিচে নামে যদি, তাহলে এক্ষেত্রে গতির সমীকরণ কত হবে, এক্ষেত্রে গতির সমীকরণ কত হবে? তাহলে উপরে টি কাজ করছে স্যার, আর নিচে কাজ করছে m1 g ড্যাশ। তাহলে স্যার প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারবো টি মাইনাস m1 g ড্যাশ সমান কত স্যার, m1 a। এই এটা তো আমাকে বার করতে হবে, হ্যাঁ না বল, এই এটা আমাকে বার করতে হবে। রেফার করো, এই এটা আলাদা, এই এটা আলাদা, এলে ড্যাশ দিয়ে দিলাম আমি, হ্যাঁ। এটার ক্ষেত্রে কি হবে তাহলে স্যার, m2g ড্যাশ মাইনাস টি সমান m2a। তাহলে এক্ষেত্রে তাই লিখবো m2g ড্যাশ মাইনাস টি শুড বিকলস টু m2a। তাহলে টি এর ভ্যালু কত না, তো টি সমান m1g ড্যাশ প্লাস m1a, এই মানটা এখানে বসাবো। তাহলে m2g ড্যাশ মাইনাস m1g ড্যাশ মাইনাস m1a শুড বিকলস টু m2a। তার মানে আমি যদি এখান থেকে a লিখতে চাই, তাহলে m2 মাইনাস m1 g ড্যাশ বাই কত হবে, m2 প্লাস m1, মনে কর এটাই বেরিয়েছিল আগের দিন। m2 কত স্যার 2, তাহলে 2 মাইনাস m1 কত স্যার 1, আর g ড্যাশ কত স্যার, g ড্যাশ এর ভ্যালু দেখো কত হবে, g কে 10 ধরো, 10 মাইনাস 1 কত হবে 9। তাহলে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তাহলে 9 বাই m2 প্লাস m1 কত হয় রে, m2 প্লাস m1 মানে 2 প্লাস 1, তাহলে কত হলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাও 3, এটাও 3, আর দুটো অপোজিট দিকে কাজ করছে। তাহলে স্যার রিলেটিভ অ্যাক্সেলারেশন কত, 3 মাইনাস 3, এই সরি 3 প্লাস 3 কত হয়ে যাবে 6, হ্যাঁ না বল। দেখ দুটো অপোজিটে না, একটা এইদিকে কাজ করছে আর একটা এইদিকে কাজ করছে, দুটো অপোজিট তো, এটাও 3 এটাও 3, আর দুটো কি করছে অপোজিটে। তাহলে এটার সাথে এটাকে কি করবো, অপোজিট দিক হলে আমরা কি করি রিলেটিভ যোগ। সো রিলেটিভ অ্যাক্সেলারেশন শুড বি ইকুয়াল টু 3 প্লাস 3 কত হবে রে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারলাম ব্যাপারটা, ক্লিয়ার হলো সিচুয়েশনটা কি বোঝাতে পারলাম আমি পুরোপুরি? কি বল সোহিনী, আমাকে বল কি হয়েছে, ক্লিয়ার হয়েছে? যদি লিফট না থাকতো তখন জি ড্যাশ লিখতাম না, কি লিখে দিতাম জি, বুঝেছিস? ও কি ওটা আজকের দিনের ওটা নতুন নতুন, ঠিক আছে। এই অ্যাটেন্ডেন্স শিটটা কইরে কার কাছে দেখ, নাও করো, কারো সিগনেচার বাকি থাকলে করে নাও। তোর করেছিস সানিয়া? এই যে এটা 1 নিচে নাম ছিল, এই সবাই সই করেছিস তো অ্যাটেন্ডেন্স শিটে? ক্লিয়ার, এত দূর পর্যন্ত ক্লিয়ার, পুরো বোঝাতে পারলাম? ওকে, আমরা আগের দিন নিউটনস লজ অফ মোশন সেকেন্ডে করার সময় বলেছিলাম যে সেখানে ফোর্স এফ সমান আমরা কত লিখি এম এ, কিন্তু সেক্ষেত্রে কি বলেছিলাম এম শুড বি কনস্ট্যান্ট, এম চেঞ্জ হবে না বেটা, এম কনস্ট্যান্ট। কিন্তু আমি যদি রকেটের প্রবলেমে আলোচনা করি, সো ইন দ্যাট কেস রকেটের ক্ষেত্রে কিন্তু এম চেঞ্জ হয়, রকেটের ক্ষেত্রে এম কি হয় চেঞ্জ হয়। এবার দেখ, যখন কোনো একটা রকেটকে আমি ওপরের দিকে পাঠাবো, রকেটকে যখন ওপরে পাঠাবো তখন কি হচ্ছে, আমাদের রকেটের মোমেন্টামটা চেঞ্জ হয়। মোমেন্টাম চেঞ্জ হওয়ার ফলে সেখানে কি একটা ফোর্স জেনারেট করে, সেই ফোর্সটা ওপরের দিকে রকেটকে ঠেলে। রিজনটা কি না, তো স্যার জ্বালানিটা পেছন দিক দিয়ে বেরোয় বলে। সো জ্বালানি পেছন দিক দিয়ে বেরোনোর সময় রকেট কি করছে, ওই এয়ারের ওপর একটা ফোর্স দিচ্ছে। লজিক্যালি সেম ফোর্স এয়ারও কি করছে রকেটের ওপর দিচ্ছে, তার ফলে রকেট আস্তে আস্তে উপরে উঠছে, এভাবেই তো চলে। তো কনস্ট্যান্ট বার্নিং অফ গ্যাসেস, সেখানে তুমি লিকুইড অক্সিজেন বা হাইড্রোজেন ভাবতে পারো, সেই গ্যাসগুলো কনস্ট্যান্টলি সেখানে কি হচ্ছে পুড়ছে। তো যদি কনস্ট্যান্টলি পড়ে তাহলে সেক্ষেত্রে মাসটা কি হচ্ছে কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে রকেটের প্রবলেমের ক্ষেত্রে আমরা এফ সমান এম এ ইকুয়েশনকে ভ্যালিড করতে পারবো না। সো এফ সমান এম এ যে প্রবলেমটা বা যে ইকুয়েশনটা, সেটা অনলি পসিবল যখন তোমার মাস কি থাকছে সেম
আদারওয়াইজ হবে না। যেমন তুমি সাইকেল নিয়ে চলছো, একজন হুট করে তোমার সাইকেলে এসে বসে গেল, ঠিক আছে, তাহলেও কি হবে, তোমার মাস চেঞ্জ হচ্ছে। বা তুমি এরকম ভাবে ভাবতে পারো, একটা সাইকেলে বসে আছো আর পেছনে কি আছে, ও একটা চালের বস্তা বা বালির বস্তা নিয়ে আছে, এবার বালির বস্তায় ফুটো হয়ে গেছে, তো কনস্ট্যান্টলি কি হচ্ছে, বালির বস্তা থেকে বালি পড়ছে, তাহলে কনস্ট্যান্টলি তার মাস চেঞ্জ হচ্ছে। এরকম প্রবলেম জয়েন্টে এসছে, যে একটা পেট্রোলবাহী গাড়ি চলছে, কিন্তু তার পেট্রোলের পেছন দিকে একটা লিক হয়ে গেছে, দিয়ে পেট্রোল কনস্ট্যান্টলি পড়ছে 1 কেজি প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে 1 কেজি করে তার মাস কমছে, তাহলে সেক্ষেত্রে তার অ্যাক্সিলারেশন কত হবে, বা এক্সেট্রা যা রিলেটেড প্রবলেম জিজ্ঞেস করতে পারে। সো চেঞ্জিং মাসের ক্ষেত্রে আমার কিন্তু ফিজিক্স জানাটা দরকার আছে। তো সেটাকে বোঝার জন্য আমরা খুব সহজভাবে একটা চয়েস করছি। কি চয়েস করছি না, তো মোমেন্টাম কনজারভেশন থেকে আমরা নেব। আমরা কি বলছি, ধরো একটা ছোট্ট একটা মাস, একটা ছোট মাস, সে ইউ ডিএম, মাসটা হচ্ছে ডিএম, সে ইউ ভেলোসিটি নিয়ে চলছে, ওকে চলছে, একটা ছোট্ট মাস, মাসটা কিন্তু খুব ছোট মাস ডিএম। আর একটা মাস আছে ধরো সে কমপ্লিটলি এম, এম একটা বড় মাস, সে ভি ভেলোসিটি নিয়ে চলছে, ভি ভেলোসিটি, ভি ভেলোসিটি নিয়ে চলছে। এবার এইরকম ভাবে চলতে চলতে এই মাসটা এর উপর ধাক্কা মারলো, কলিশন হলে এই মাসটার সাথে এই মাসটা জুড়ে গেল ধরো, তাহলে মাসটার সাথে মাসটা যদি জুড়ে যায় তাহলে একটা বড় মাস ক্রিয়েট করলো, যেই মাসটা কত হয়ে যাচ্ছে এম প্লাস স্মল এম। এবার তুমি জিনিসটাকে ন্যাচারালি ভাবো, ভাবো সামনে একটা ট্রাক চলছে, এবং ট্রাক চলার সময় তুমি কি করলে, ট্রাক চলার সময় তুমি বাইক নিয়ে হু করে চলছো, তোমার বাইকের ব্রেক ফেল হয়ে গেছে, এটা তোমার বাইক আর এটা সেই ট্রাক, অবভিয়াসলি বাইক হালকা, ট্রাক অনেক ভারী। এবার বাইক তোমার চলছে ধরো 150 কিলোমিটার পার আওয়ার ধরো, আর ট্রাক কত চলছে 40-50 কিলোমিটার পার আওয়ার, এর থেকে অনেক বেশি মাস, দুম করে গিয়ে ধাক্কা মারলে তুমি বলো তোমার ভেলোসিটি কি কমপ্লিটলি এখানে চলে যাবে, মানে ট্রাকও কি 150 কিলোমিটার পার আওয়ারে ছুটতে কোনোদিনই হবে না, ট্রাকের ভেলোসিটি খুব সামান্য চেঞ্জ হবে, ইয়েস অর নো। তার মানে এই ধাক্কা লাগার পর এর যা ভেলোসিটিটা হবে না, এখান থেকে সামান্য বাড়বে, কমবে না, বাড়বে, ইয়েস অর নো। তার মানে আমি ধরলাম এ আগে ভি ভেলোসিটি নিয়ে ছুটছিল, আচ্ছা এবার তার ভেলোসিটি হলো, আমি ধরে নিলাম ভি প্লাস ডিভি, ডিভি পরিমাণ চেঞ্জ হলো। কেন হলো, আমি রিয়েলাইজেশনটা বোঝানোর চেষ্টা করলাম, বা রিয়েলাইজেশন করার চেষ্টা করলাম। রিয়েলাইজ করো যে ট্রাক নিয়ে তুমি যাচ্ছ, হুট করে দিকে ধাক্কা মেরে দিলে, দিয়ে ট্রাকটাও তোমার ভেলোসিটি নিয়ে পাই না, ট্রাকটা একটু ভেলোসিটি বাড়বে। তুমি সাইকেল নিয়ে ভাবতে পারো, যে একটা সাইকেল নিয়ে কোনো একটা ভারী গাড়িকে তুমি ধাক্কা মারলে, দেখলে গাড়িটা জাস্ট একটু সরে গেল, এমন নয় যে তুমি ধাক্কা মারলে তোমার সমস্ত ভেলোসিটি ওখানে চলে গেলো, ও হু করে পালাতে শুরু করলো। ক্যারামের স্ট্রাইকার হয় না এক্ষেত্রে, তাই না? এইরকম সিচুয়েশন হলো। তাহলে আমি এখন জানতে চাইছি যে ইনিশিয়াল মোমেন্টাম কত, এটা ধাক্কা লেগেছে তো, ধাক্কা লাগার মোমেন্টাম। সো ইনিশিয়াল মোমেন্টাম বা ধাক্কা লাগার আগের ভরবেগ, ইনিশিয়াল মোমেন্টাম, এটাকে পি লিখছি, কত ছিল ভাই, না তো স্যার এর মোমেন্টাম তো ইউডিএম, আর এর মোমেন্টাম কত স্যার এমভি, তাহলে এই হচ্ছে আমার লজিক, এটাকে এম না ধরে স্মল এম ধর, এমভি, এমভি হয়ে গেল। আর ধাক্কা লাগার পর মোমেন্টাম কত, সেই মোমেন্টাম ধরছি আমি সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে গেল, কত চেঞ্জ হলো, মোমেন্টাম চেঞ্জ হয়েছে আমি ধরছি, কত চেঞ্জ, না তো ফাইনাল মোমেন্টামকে আমি ধরছি, ফাইনাল মোমেন্টাম কত, না তো আমি ধরছি পি ছিল, কিন্তু সামান্য পরিমাণ মোমেন্টাম চেঞ্জ হলো, অবভিয়াসলি ভাই মোমেন্টাম বাড়বে, হ্যাঁ না বল, বাড়বে না, এম বাড়ছে ভি বাড়ছে, মোমেন্টাম তো বাড়বেই। তাহলে পি প্লাস ডিপি, ধরলাম ডিপি পরিমাণ মোমেন্টাম তার বাড়লো ধাক্কা মারার ফলে, এবং সেই মোমেন্টামটা কত, না তো মোমেন্টাম চেঞ্জ হলো পি প্লাস ডিপি কত, না তো স্যার এম প্লাস স্মল এম ইন্টু কত হয়ে যাবে ভি প্লাস ডিভি, বল এত ঠিক আছে। তাহলে এখানে দেখ মোমেন্টামের ক্ষেত্রে দেখলাম ইনিশিয়াল মোমেন্টাম ছিল পি, আর ফাইনাল মোমেন্টাম আমার কত হয়ে গেল পি প্লাস ডিপি, তাহলে এখানে তো ভাই মোমেন্টাম চেঞ্জ হয়েছে, ইয়েস মোমেন্টাম তো স্যার চেঞ্জ হয়েছে। এবার কতটা মোমেন্টাম চেঞ্জ হয়েছে, তাহলে স্যার মোমেন্টাম চেঞ্জ হয়েছে কতটা, কি করে বার করবেন, ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেন। সো ফাইনাল মোমেন্টাম আমার কত পি প্লাস ডিপি, ইনিশিয়াল মোমেন্টাম কত পি, তাহলে মোমেন্টাম চেঞ্জ কত, না তো স্যার পি প্লাস ডিপি মাইনাস কত পি, হ্যাঁ না বল। তাহলে এখান থেকে এটা বাদ দিলে তোকে এখান থেকেও তো এটা বাদ দিতে হবে, হ্যাঁ না বল, কারণ লেফট হ্যান্ড সাইড মাইনাস করলে রাইট হ্যান্ড সাইডও কি করতে হবে, মাইনাস করতে হবে।
তাহলে এখান থেকে এটা বাদ দিচ্ছি, মানে স্যার এখান থেকে এটা বাদ দেন, তাহলে কত হবে m প্লাস স্মল m ভি প্লাস ডিভি মাইনাস অফ ইউডিএম মাইনাস অফ এম ভি। ইয়েস অর নো? বলো এত কোনো সমস্যা? বলো। স্মল এম রাখো। তুমি ক্যাপিটাল এম করেছো, রাখতে পারো, স্মল এম করে নাও। ও ঠিক আছে, তাহলে স্মল, ও আচ্ছা এটা না, তাহলে এটা কি হবে, সরি, এটা হবে স্মল এম প্লাস ডিএম হবে, তাই না? ও ভুল করেছি। থ্যাংক ইউ, আমাকে ধরিয়ে দিবি, অনেক সময় আমার লেখা ভুল হয়ে যায়, বল দিয়ে হয়তো, কারণ দেখ এম এর সাথে ডিএম যোগ হলে তো এম প্লাস ডিএমই হবে, আমি ভুলে গেছিলাম এম প্লাস এম করেছিলাম। ভুল বলবো না, টাইপিং মিস্টেক, না এটা ভুলই, অবভিয়াসলি এটা উচিত নয়, কনফিউজিং ক্রিয়েট হবে। ক্লিয়ার? তো ক্লিয়ার? এবার দেখ আমি তাহলে এখান থেকে পিপি কাটতে পারি, তাহলে ডিপি মানে পড়ে থাকছে কত না, তো স্যার গুণ করুন, এম এর সাথে ভি গুণ করলে স্যার এম ভি, এম এর সাথে ডিভি গুণ করলে এম ডিভি, ডিএম এর সাথে ভি গুণ করলে ভি ডিএম, আর ডিএম এর সাথে ডিভি গুণ করলে ডিএম ডিভি, মাইনাস পড়ে থাকছে স্যার ইউডিএম, মাইনাস পড়ে থাকছে এমভি, এবং চোখ যদি সুস্পষ্ট দেখতে পায় তাহলে এমভির সাথে এমভি কাটতে পারবো। আর একটা জিনিস, আচ্ছা ডিএমটাকে কি খুব ছোট মাছ ধরেছিলাম, ডিএমটাকে কি খুব ছোট মাছ ধরেছিলাম, আর তোমরা বলো ডিভিটাও কি খুব ছোটই পরিবর্তন হবে? মানে ট্রাকটা যদি 50 কিলোমিটার পার আওয়ারে চলে, নিশ্চয় এই যে ডিভি 5 কিলোমিটার 2 কিলোমিটার বাড়বে, এমন তো নয় 50 থেকে সোজা 70-80 হয়ে যাবে, ওরকম হয় না। তাহলে আমি বলতে পারি ডিভির মানও কম হবে, ডিএম এর মানও কম হবে। আচ্ছা ডিএম ডিভি যদি দুটোই ছোট হয়, তাহলে ডিএম ডিভির গুণফলটাও কি হবে, ছোট হবে। সো ডিএম ডিভিটাকে আমরা কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি, বিকজ অফ ডিএম ডিভির ভ্যালুটা কম হবে। রিজনটা এটাই বলছি আমরা, যে ডিএম এর ভ্যালু কম, ডিভির ভ্যালুও কম। ধরো ডিএম এর ভ্যালু 0.1 আর ডিভির ভ্যালু 0.2, দেখো গুণ করো 0.02 হবে, দেখো 0.1 এর থেকেও কমে গেল, 0.2 এর থেকেও কমে গেল। সো লজিকটা এরকমই দাঁড়াচ্ছে, ডিএম ছোট ডিভি ছোট, সেজন্য ডিএম ডিভিটাকে আমি অ্যাভয়েড করে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো, তাহলে আমার দাঁড়ালো হচ্ছে এখানে ডিপি সমান, আচ্ছা অঙ্কে স্যার এগুলো পাগল হয়ে যাবে, এগুলো এরকম চিহ্ন দিতে হয়, হ্যাঁ, নাহলে অঙ্কে স্যারের কাছে খুব রাগ করে এগুলো, যে তুমি এটা দাওনি চলো 5 কেটে নি, প্লিজ, আমার বাকি সব ঠিক আছে, এটা ভুল করা যাবে না। আমার ছোটবেলায় মনে পড়ে 9-এ আমি বা লিখিনি, এখানে বা অড লিখতে হয় তো, বা লিখিনি, গোল করে কেটেছি, আমাকে উদুম মার মেরেছে, যে তুই বা কেন ভুলে যাবি, আর বাকি তো সব ঠিক আছে, বা লিখতে ভুলে গেছি, বলছে ওইটাতে তো নাম্বার দেবে না। ঠিক আছে, ব্রিজ বানাতে গেলে এই বা লাগে না, তুমি যখন ব্রিজ বানাবে, তুমি যখন ডাক্তার হবে, এই বা এর কোনো গুরুত্ব নাই তখন, না প্লিজ। 11-এ বলছি, 9-10 বলতাম না লিখবি নাহলে কেটে দেবো নাম্বার, 11 বলবে ঠিক আছে, ইউ ক্যান টেক ইট ক্যাজুয়াল, কারণ তোমাকে 2 মিনিট এই প্রশ্নটা সলিউশন করতে হবে, সো তুমি বা লেখো না লেখো তাতে আমার দেখার দরকার নাই। হ্যাঁ যান আসেন, ওই তো বলেছি যে ইমপ্লাইজ লেখা যাবে না, অর লিখতে হবে। সো হ্যাঁ ঠিক আছে, আমি এগুলো কোনোদিনই সিরিয়াসলি নিতাম না, যে ঠিক আছে 11-এ নিতাম না, 9-10-এ নাও। ওকে, সো ডিপি সমান কত লিখতে পারি, সো ডিপি সমান লিখতে পারি, দেখো এম ডিভি পড়ে থাকছে, হ্যাঁ না বল, সো এম ডিভি, আর পড়ে থাকছে দেখ ভিডিএম, আর পড়ে থাকছে ইউডিএম, ভি আর ইউ জিনিসটা কি দেখ, ভি হচ্ছে এর ভেলোসিটি আর ইউ হচ্ছে এর ভেলোসিটি। আমি যদি এখানে এম ডিভি রাখলাম, মাইনাস কমন নিয়ে ইউ মাইনাস ভি লিখি, তাহলে এটা কি দাঁড়ায়, ভি এর সাপেক্ষে ইউ এর বেগ, ইয়েস অর নো? ভি এর সাপেক্ষে ইউ এর বেগ, কারণ যাকে মাইনাস করেছো। সোনি দেখতে অসুবিধা হচ্ছে, দেখতে পেয়েছো না, এদিকে লিখবো, দেখো এই প্রবলেমটা বুঝেছিস তো বাবা, ক্লিয়ার হয়েছে তো প্রবলেমটা? এটা এক্সাম্পলে আছে, তোমাদের দেখে নিও, হয়তো এক্সাম্পল বুঝতে পারবে না বলে আমি করিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, তাহলে এটা এখানে করছি যে ডিপি সমান, সো ডিপি সমান কি হতে পারে, এম ডিভি, আমি মাইনাস কমন নিয়ে নিলাম, দিয়ে পড়ে থাকলো ইউ মাইনাস ভি, আর পড়ে থাকছে আমার ডিএম। আচ্ছা ইউ মাইনাস ভিটা মানে কি, ইউ মাইনাস ভি মানে ভি এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগ, ইয়েস অর নো?
ভি এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগ। তো পাতি ভাষায় যদি এখানে লিখি ইউ মাইনাস ভি মানে কি স্যার, না তো ভি এর সাপেক্ষে, আমি বাংলায় লিখে দিচ্ছি ইউ এর আপেক্ষিক বেগ। আফটার অল বাঙালি তো, পাতি ভাষায় বুঝবো আমরা, ফিজিক্স পাতি ভাষায় বুঝবো। ইউ মাইনাস ভি মানে কত হচ্ছে, ভি মাইনাস ভি এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগ। আচ্ছা ইউ এর আপেক্ষিক বেগটাকে না আমরা এইভাবে লিখছি, ভালো করে দেখো, আমরা ইউ মাইনাস ভিটাকে ইউ রেল লিখছি, রেল, রেল মানে রিলেটিভ, আর ইউ রেল মানে হয়ে যাচ্ছে কত, ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি। তাই লজিক্যালি আমরা ডিপি সমান কি পাচ্ছি, ডিপি সমান পাচ্ছি অবভিয়াসলি বা লেখো, হ্যাঁ অঙ্কের স্যার, ম্যাথস স্যার, ম্যাথস স্যার দেখবে এটা, ঠিক আছে, ডিপি সমান, ঠিক আছে এটা লিখবে অবভিয়াসলি, হ্যাঁ বা লেখাটা উচিত। আমার রাগ হয় যে ওখানে কেন নাম্বার কেটেছিল, আমার আমাকে মার মেরেছিল, হেভি মার মেরেছিল, কিন্তু আমার কোনো ভুলই ছিল না, ঠিক আছে বা লিখিনি, ওদের তো আরো রাগ, মাইনাসে নাম্বার দিয়েছিল। সো এমডিভি শুড বি ইকুয়ালস টু ইউ রেল ডিএম, ডিপি সমান কত হয়ে যাবে, এমডিভি মাইনাস ইউ রেল ডিএম, অবভিয়াসলি ট্রু, অবভিয়াসলি ট্রু। এবার দেখ আমি এখানে একটা মজার জিনিস করব, আমি উভয় পক্ষকে ডিটি দিয়ে ভাগ করব। সো ডিভাইডিং বোথ সাইড, ডিভাইডিং বোথ সাইড বাই ডিটি, ডিটি দিয়ে বোথ সাইডকে ভাগ করো, তাহলে ডিটি দিয়ে বোথ সাইড বা উভয় পক্ষকে ভাগ করে পাই কি পাও, তুমি দেখো পাবে ডিপি বাই ডিটি সমান এম ডিভি বাই ডিটি মাইনাস ইউ রেল ডিএম বাই ডিটি, হবে না, হবে না বলো? আচ্ছা বলো, আগের দিন পড়িয়েছিলাম ডিপি ডিটি মানে কি, মারবো বেটা, এফ, ডিপি ডিটি মানে এফ না, আগের দিন পড়ালাম এফ সমান ডিপি ডিটি হয়। সো আমরা এখান থেকে লিখতে পাচ্ছি এফ ডিপি ডিটি মানে এফ হয়, এফ সমান এম ডিভিডিটি, ডিভিডিটি মানে কি রে, অ্যাক্সেলারেশন, এম এ মাইনাস ইউ রেল ডিএম ডিটি পড়ে থাকলো। এইটাই হচ্ছে ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে নিউটনস ল। দেখ এফ সমান এম এ ছিল, তার সাথে একটা নতুন টার্ম অ্যাড হয়ে গেল ডিএম ডিটি। এটা হচ্ছে ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে, ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে নিউটনস সেকেন্ড ল, ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে। এবার যদি আমাকে বলে এখান থেকে স্যার আপনি ফার্স্ট সেকেন্ড লতে যান, এখান থেকে সেকেন্ড ল, সেকেন্ড লর ফর্মুলা কি ছিল স্যার, এফ সমান এম এ, আর এখানে আছে এফ সমান কি এম এ মাইনাস ইউ রেল ডিএম ডিটি। আচ্ছা যদি আমরা সেকেন্ড মাস ফর্মে যাই, সেকেন্ড ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা এফ সমান এম এ আমরা কখন লিখতাম, যখন মাস কি থাকতো আমার, কনস্ট্যান্ট। তো যদি বল মাস যদি কনস্ট্যান্ট থাকে, সো ধর মাস হচ্ছে আমার কি কনস্ট্যান্ট, তাহলে ডিএম ডিটির ভ্যালু কত হবে রে, জিরো। তাহলে ডিএম ডিটি কে যদি জিরো করে দিই, সেই পুরো টার্মটা কি হয়ে যাবে, জিরো। দেখ এফ সমান কি পড়ে থাকছে, তাহলে কনস্ট্যান্ট মাসের ক্ষেত্রে এফ সমান এম এ, আর ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে এফ সমান এম এ মাইনাস ইউ রেল ডিএম ডিটি। আই হোপ এই টপিকটা কভার করতে পেরেছি, কারো জায়গায় অসুবিধা হয় বলতে পারো আমাকে। তাহলে আমরা যদি দেখি যে এক্সটার্নাল ফোর্স জিরো, মানে তোমার হচ্ছে কি বাহ্যিক ফোর্স জিরো। তো যদি বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স কত হয়ে যায় আমার, জিরো, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে আর আমার ভেলোসিটি কত হবে, দিস ইজ মাই কোয়েশ্চেন। ভেলোসিটি কত হবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে আমরা যদি দেখি, তাহলে ইকুয়েশনটা কত পেয়েছিলাম আমরা, ইকুয়েশন পেয়েছি স্যার এফ সমান এম এ মাইনাস অফ ইউ রেল ডিএম ডিটি, অবভিয়াসলি সেটাই পেয়েছেন। এখন এক্সটার্নাল ফোর্স জিরো মানে এফ এর ভ্যালু কত করে দাও, জিরো, তাহলে জিরো শুড বি ইকুয়ালস টু এম এ মাইনাস ইউ রেল ডিএম ডিটি, ঠিক। তাহলে আমি এভাবেও লিখতে পারি যে এম এ শুড বি ইকুয়ালস টু ইউ রেল ডিএম ডিটি, তাহলে এক্সেলারেশন সমান ইউ রেল বাই এম ডিএম ডিটি। এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, যেটা আমার বেরিয়ে গেল।
তাহলে এক্সটার্নাল ফোর্স যখন 0, তখন আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু কত বের হচ্ছে দেখতেই পাচ্ছ তুমি। অ্যাক্সেলারেশন শুড বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ইউরেল বাই এম ডিএম ডিটি। প্লিজ ফর্মুলাটা মনে রাখবে যে এক্সটার্নাল ফোর্স 0 হলে পরে আমার অ্যাক্সেলারেশন কত হয়, অ্যাক্সেলারেশনটা দাঁড়ায় ইউরেল বাই এম ডিএম ডিটি। ভেরি গুড। এখন আমি যদি ভেলোসিটি বার করতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা কথা মাথায় রাখতে পারবো, এ মানে কি হয়, এ মানে ডিভিডিটি। আর আমরা সেকেন্ড চ্যাপ্টারে খুব ভালো করে পড়েছিলাম যে অ্যাক্সেলারেশনের যদি ইন্টিগ্রেশন করো উইথ রেসপেক্ট টু টি, তাহলে তুমি ভেলোসিটি পাবে। বা আমরা এভাবে ভাবতে পারি কি না, তো এ মানে তো স্যার ডিভিডিটি, তাহলে ডিভিডিটি সমান আমি লিখবো কি না, তো স্যার ইউরেল বাই এম ডিএম ডিটি। অবভিয়াসলি স্যার এটাই লিখবো, কারণ এ এর জায়গায় আমি কি লিখলাম, ডিভিডিটি। ভালো করে দেখতে পারো, এর জায়গায় আমি লিখলাম ডিভিডিটি। এখন আমরা যদি দেখি তাহলে ডিভি সমান কত হবে না, তো স্যার ইউরেল বাই এম, ভালো করে দেখো, ডিএম বাই ডিটি ইন্টু ডিটি, নাকি রে ডিটিটাকে এদিকে গিয়ে গুণ করলাম। ভালো করে দেখো, ডিটিটাকে আমি ডান দিকে নিয়ে গিয়ে গুণ করে দিলাম। তাহলে পরে তুমি দেখতেই পাচ্ছ যে ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে লজিক্যালি আমি দেখতে পাচ্ছি ডিভি সমান পড়ে থাকছে ইউরেল ডিএম বাই এম। আর এটাকে কি করবো আমি এবার, ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট করার সময় ভাবো যে দুটো পার্টিকেলের বা একটা পার্টিকেল, তার প্রাথমিক ভর ছিল m0 আর বেগ ছিল v0। একটা পার্টিকেল তার প্রাথমিক ভর কত ছিল m0 আর বেগ কত ছিল v0। আমি আফটার সাম টাইম, কিছু সময় পর ভাবছি পার্টিকেলটার বেগ কত হলো v, যেটা আমাকে বার করতে হবে, আর ভর কত হলো m। অবভিয়াসলি m এর মান কম বা বেশি হতে পারে m0 থেকে। আচ্ছা আমি ধরছি যে m ধরো আস্তে আস্তে লিক করছে কোনো পেট্রোলবাহী জাহাজ থেকে, বা এ থেকে পেট্রোল লিক করছে, চালের বস্তা থেকে চাল বেরিয়ে যাচ্ছে, আমি ওই সিচুয়েশনের কথা ভাবছি। তাহলে অবভিয়াসলি এখানে বুঝতে পারছো যে m0 শুড বি গ্রেটার দ্যান কত m হতে পারে। তাহলে আমি যদি এখানে ইন্টিগ্রেশন চয়েস করি, তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে না, তো স্যার ইন্টিগ্রেশন অফ ডিভি শুড বি ইকুয়ালস টু ইউরেল তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ ডিএম বাই কত এম। যারা ইন্টিগ্রেশন জানো না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হয়, মাথায় রাখবি এক্স হয় নাকি রে, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কত হবে ln x, মনে পড়ছে লগ এক্স হয়, নিশ্চয়ই শিখেছি ক্লাসে, আমি প্রচুর করিয়েছি এই প্রবলেম, বলিও না ইন্টিগ্রেশন নিয়ে আমি একটা বা দুটো ক্লাস করিয়েছি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কত হবে স্যার ভি, লিমিট বসাও। ইনিশিয়ালি মাস ছিল কত m0, তাহলে মাসের জায়গায় লিখবো m0, বেগ কত ছিল v0, অন্তিম বেগ কত স্যার ভি, মাস কত m। এই ভিটা আমি বার করব, এই ভিটা আমি বার করব। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি করলে কত হয় রে ভি, নাকি রে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি কত হবে ভি, আর লিমিটটা কত বসবে v0 থেকে ভি শুড বি ইকুয়াল টু ইউরেল কত হবে ডিএম বাই এম মানে কত ln m উইথ লিমিট কত m0 বাই m, m0 বাই m। এবার যদি এখানে লিমিট a থেকে b দিতাম তাহলে কি লিখতাম, যারা জানো না, x এর জায়গায় একবার a b বসবে, তাহলে এইভাবে লিখতাম আমরা নাকি a b, মনে পড়ছে। তাহলে x এর জায়গায় b মাইনাস x এর জায়গায় a, নিশ্চয় শিখেছিলাম। তাহলে এটা লিখতাম আমরা ln b মাইনাস কি লিখতাম ln a, মনে পড়ছে। তাহলে এখানেও তাই হবে। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট নাকি রে ভি মাইনাস v0 শিখেছিলাম ক্লাসে, শুড বি ইকুয়ালস টু ইউরেল, ভালো করে দেখবে, একবার বসবে ln m, m এর জায়গায় m বসালাম, মাইনাস m এর জায়গায় কি বসাবো m0, তাহলে ln m মাইনাস ln m0। আর তোমরা জানো কি মাইনাস ln m এটা থাকলে পরে log a মাইনাস log b মানে কত হয় log a বাই b, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারবো ইউরেল ln m বাই কত হবে m0, আর এখানে আমি কি লিখবো v মাইনাস কত হবে v0। তাহলে v শুড বি ইকুয়ালস টু কত হবে v0 প্লাস ইউরেল ln বাই এই, ঠিক বলছি না বলছি না, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, যে ভেলোসিটিটা আমি ক্যালকুলেট করতে চাইছিলাম
যে ভেলোসিটিটা আমি ক্যালকুলেট করতে চাইছিলাম। সো ভি শুড বি ইকুয়ালস টু v0 প্লাস ইউ রেল ln অফ m বাই m0, ln অফ m বাই m0 বাদিক মিটিয়ে দিলাম। এবার লেখো রকেট প্রবলেম বা রকেটের কার্যনীতি, এটাই লাস্ট টপিক আমাদের। রকেটের কার্যনীতি বা রকেট প্রবলেম। স্যার কাছে স্যার রকেট প্রবলেম, হ্যাঁ করাবো। ক্লিয়ার টুকে নাও তাড়াতাড়ি মিটাবো। হয়েছে সুজয়, বুঝতে পেরেছো? তোদের হয়েছে, বোঝাতে পারিস সব? বল লস অফ মোশন এত দূর পর্যন্ত কোনো ডাউট আছে? দেখো এই জিনিস দুটো যদি বুঝতে না পারো ভাই, যারা লেট করে ভর্তি হয়েছে তারাই বুঝতে পারবে না, যারা প্রথম থেকে ক্লাস করছো তারা এগুলো সব বুঝবে প্লিজ। কারণ এগুলো নিয়ে আমি প্রচুর ক্লাস করিয়েছি, আমি টিপিপি দিয়েছি, টিপিপি সলভ করেছি, প্রচুর করিয়েছি ক্লাস। তো তোমরা যারা পরে ভর্তি হয়েছো আমার ইউটিউবে দেখো, মার্চ মাস থেকে পুরো থিওরি ক্লাস আছে, অঙ্কের ক্লাস নাই। কারণ ইউটিউবে আমি সব ফ্রিতে দিতে পারবো না ভাই, প্লিজ। তাহলে আমার টাকা হবে কোথা থেকে? ইউটিউবে সব ফ্রি করা যায়? অবভিয়াসলি অঙ্ক কেন করাবো? অনেকে আমাকে মেসেজ করছে অঙ্কগুলো করাবেন না, আমি বলি না করাবো না, তুমি থিওরিটা বুঝে নাও, পাস করতে পারবা, অঙ্কের জন্য টাকা দাও, অঙ্ক পাঠিয়ে দেবো। ক্লিয়ার তো দূর পর্যন্ত? সো লেখো রকেটের কার্যনীতি বা রকেট প্রবলেম। ওকে আস্তে। সো নাও আমরা এখন আলোচনা করব রকেট প্রবলেম বা রকেটের কার্যনীতি। রকেট প্রবলেম, রকেট কিভাবে কাজ করে যদি আমরা ভাবি, তাহলে কি হয়? ধরো কোনো একটা রকেট, তার এই পেছনের দিকে একটা থাকে দহন কক্ষ বা জ্বালানি কক্ষ, যে জায়গাটায় জ্বালানি থাকে। অ্যাট ইনস্ট্যান্ট তুমি ভাবো যে রকেট ভি ভেলোসিটি নিয়ে ছুটছে, ওকে রকেট ভি ভেলোসিটি নিয়ে ছুটছে। তাহলে আমি যদি বাইরে থেকে দেখি, এখান থেকে আমি বাইরে থেকে দেখি, তাহলে বাইরে থেকে কি দেখবো? রকেটও ভি বেগে চলছে, এই জ্বালানিটাও কিন্তু ভি বেগেই চলছে। ইয়েস অর নো? দুটোই ভি বেগে চলছে বা একসাথে আমি দূর থেকে দেখছি, রকেট যাচ্ছে জ্বালানিও যাচ্ছে। তাহলে রকেট সাপেক্ষে জ্বালানির ভেলোসিটি কত হয়ে যাবে বলতো? 0। ইয়েস অর নো? কারণ রকেটের সাপেক্ষে এর বেগ তো 0, চুপচাপ আছে। কিন্তু দহন কক্ষের পর কি হয়? দহন কক্ষে কি হয় যে সেইখানে গ্যাসগুলো আগুন লাগে এবং তীব্র গতিতে এখান থেকে বেরিয়ে আসে, তীব্র গতিতে, ঠিক বলছি তো? তার ফলে রকেট একটা থ্রাস্ট প্রয়োগ করে আর এবং বায়ু একটা থ্রাস্ট প্রয়োগ করে এর ওপর। তার ফলে কি হয়? সে আপওয়ার্ড মোশনে ছুটতে শুরু করে আর তীব্র গতিতে তখন গ্যাসগুলো নিচের দিকে বেরিয়ে যায়। ধরে নাও গ্যাসটা ইনস্ট্যান্টলি ইউ বেগে বেরোচ্ছে, তাহলে ভাবো ভি আপওয়ার্ডে যদি পজিটিভ হয় তোমাকে ইউ কি নিতে হবে? তাহলে নেগেটিভ। এইভাবে ভাবতে পারো, এভাবে ভাবতে পারো। আর রকেটের সাপেক্ষে ভি এর ভেলোসিটি কত? সরি, গ্যাসের ভেলোসিটি কত? কিন্তু 0, ভি কিন্তু 0, কিন্তু যখন বেরোচ্ছে তখন তার ভেলোসিটি কত? ইউ। মানে সিচুয়েশনটা এরকম ছিল, একটা মাস যাচ্ছে, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল আর ফাইনাল ভেলোসিটি ছিল। এবার তার ভেলোসিটি আস্তে আস্তে, মাস আস্তে আস্তে কমছে, এই জ্বালানির মাস কমছে। রকেটের সাপেক্ষে এর বেগ কিন্তু 0, কিন্তু যখন এইখান থেকে বেরোচ্ছে তখন তার বেগ কত? ইউ। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা যে ইউ রেল বা রিলেটিভের কথাটা বলছিলাম, ইউ রেল কত ছিল স্যার? না তো ইউ মাইনাস ভি, মনে করতে পারো ইউ মাইনাস ভি ছিল অবভিয়াসলি। তাহলে এখন যদি এর সাপেক্ষে এর ভেলোসিটি কত দেখো? 0, রকেটের সাপেক্ষে এর বেগ কত? 0, তাহলে জ্বালানির বেগ হচ্ছে 0, কিন্তু জ্বালানি যখন বেরোচ্ছে আফটার মানে বার্নিং, তখন তার ভেলোসিটি হয়ে যাচ্ছে ইউ। তার মানে এক্ষেত্রে ইউ রেলটা কত হবে? ইউ এর জায়গায় কি লিখবো আমি? মাইনাস ইউ। কেন? একটু আগে উদাহরণটা দিলাম আমি, ভি ইউ। আর ভি এর ভ্যালুটা কত লিখবো বলতো? 0। কেন ভি 0? বিকজ রকেটের সাপেক্ষে এখানে তো কোনো বেগ নেই, রকেট যে ভেলোসিটি নিয়ে ছুটছে এই ট্যাঙ্কের গুলো সেই ভেলোসিটি নিয়ে ছুটছে। তাহলে ইউ রেল কত এলো? না তো ইউ রেল এলো স্যার
মাইনাস ইউ। ক্লিয়ার? আর আমরা যদি দেখি রকেটের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা আমরা ভ্যারিয়েবল মাসের ইউজ করতে পারবো, বিকজ এফ শুড বি ইকুয়াল টু কত, ভ্যারিয়েবল মাস হচ্ছে তো, তাহলে কত ছিল আমাদের, এম এ মাইনাস ইউ রেল ডিএম ডিটি। এফটা কি ছিল, এক্সটার্নাল ফোর্স। আমরা রকেটের মধ্যে কি কোনো রকমের এক্সটার্নাল ফোর্স দিচ্ছি? নো স্যার, রকেটে তো এক্সটার্নাল কোনো ফোর্স দিচ্ছি না, তো এফ শুড বি ইকুয়ালস টু কত, 0, শুড বি ইকুয়ালস টু এম এ, এগেইন দেখো ইউ রেলের জায়গায় কত লিখবো, মাইনাস ইউ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস ইউ ডিএম ডিটি। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে যদি আমি দেখি, তাহলে এম এ শুড বি ইকুয়ালস টু মাইনাস অফ ইউ ডিএম ডিটি, হবে না, হবে না? তাহলে এ শুড বি ইকুয়ালস টু মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি। এটাই হওয়া উচিত কি না? এটা হওয়া উচিত না? এবার একদম রিলেট করো প্রিভিয়াস প্রবলেম, তাহলে এর মান যদি ডিভিডিটি বসাই, এর জায়গায় কি বসাই, ডিভিডিটি, সেখান থেকে কি ভি ক্যালকুলেট করতে পারবো আমি, যেমন আগে বার করেছিলাম। তাহলে এক্স্যাক্টলি সেম প্রসিডিওরে আমি ভি এর ভ্যালুটাকে এখানে ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ না বল, আর কি ক্যালকুলেট করতে হবে আমাকে? তাহলে এ যদি পেয়ে যাই, তাহলে এর জায়গায় কি লিখতে পারি আমি, ডিভিডিটি সমান কত হয়ে যাবে, মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি। বাকি স্টেপগুলো মনে আছে তো? বাকি স্টেপগুলো পড়ার মনে আছে তো? এই যে এখানে করলাম, এদিকে করলাম, তাহলে এখান থেকে আমি ভি বার করতে পারবো না একদম আগের স্টেপ ওয়াইজ? আচ্ছা করে দিচ্ছি আর বাবা, দেখ তাহলে এখান থেকে কি লিখতে পারিস, যে ডিভি সমান মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি ইন্টু ডিটি, ডিটি ডিটি কেটে গেল, তাহলে ডিভি শুড বি ইকুয়ালস টু মাইনাস ইউ বাই এম ডিএম। তাহলে ইন্টিগ্রেশন যদি করো তাহলে কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ ডিভি শুড বি ইকুয়ালস টু মাইনাস ইউ ইন্টিগ্রেশন অফ ডিএম বাই এম। সেম চয়েস করো, কি লিখেছিলে, ভি জিরো এম জিরো, মনে পড়ছে তো? এম আর কি লিখেছিলে, ভি, তাহলে এখানে কি লিখেছিলে, ভি মাইনাস ভি জিরো, মনে করে দেখো, মাইনাস ইউ, এখানে কি লিখেছিলে, এল এন এম, মাইনাস কি লিখেছিলে, এল এন এম জিরো। তাহলে ভি শুড বি ইকুয়ালস টু কত, ভি জিরো মাইনাস ইউ অফ এল এন এম বাই কত, এম জিরো, এটা হয়ে গেল ভি। তাহলে এই হলো রকেটের ভেলোসিটি। এবার রকেট কার্য করে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের নীতি অনুযায়ী। ক্লিয়ার? এখন রকেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে নিচের দিকে একটা থ্রাস্ট কাজ করছে, উপর দিকে একটা থ্রাস্ট কাজ করছে, বলে রকেট সোজা উপরের দিকে যাচ্ছে। এখন ও যে প্রবলেমটা আমাকে অ্যারাইজ করলো, যে একটা রকেটের মধ্যে যদি একটা বডি বা কোনো একটা ব্যক্তিকে নিয়ে আমরা রকেটকে উপরের দিকে ছেড়ে দিই, এবং সাপোজ করো যে সেই রকেটটা জি এর থেকে 15 টাইমস অ্যাক্সেলারেশন নিয়ে চলছে। তার মানে আমি সিচুয়েশনটা এরকম ধরছি, যে কোনো একটা জায়গায় একটা রকেটের মধ্যে কোনো একটা ব্যক্তি বসে আছে, এই এবার রকেটটা চলছে কত, অ্যাক্সেলারেশন এ, সেটা হচ্ছে 15 জি অ্যাক্সেলারেশন নিয়ে। তাহলে এই বডি নিজের ওয়েট কত ফিল করবে? আচ্ছা এটা কি লিফটের প্রবলেমের মতো? হ্যাঁ না বল। তাহলে ওপরের দিকে কাজ করছে কি আমার আর, আর নিচের দিকে কি কাজ করছে আমার এম জি, আর এ ওপরের দিকে 15 জি কাজ করছে। তার মানে আর শুড বি ইকুয়ালস টু, বা এইভাবে লিখতে পারি, আর মাইনাস এম জি শুড বি ইকুয়ালস টু কত না, তো 15 জি অ্যাক্সেলারেশন হলে এম এ, ঠিক তো? আর এর ভ্যালু কত বসাবো, 15 জি, তার মানে আর মাইনাস এম জি শুড বি ইকুয়ালস টু কত, 15 এম জি। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে, 16 এম জি। তার মানে তার ওয়েটের থেকে 16 গুণ ওয়েট সে নিজের ফিল করবে। সেই জন্য যখন প্রথম কোন একজন প্রাণী, লাইকাকে, কুকুর, সেটাকে আমরা মানে আকাশে বা অন্তরিক্ষে পাঠিয়েছিলাম, লাইকাকে পাঠানো হয়েছিল এই সেন্সে যে সে আর কোথাও ফিরে আসবে না। মানে আমরা হিউম্যান কতটা কি বলবো ইনহিউম্যানিটোরিয়ান কাজ করি, তা অবভিয়াসলি মেডিকেল সায়েন্সের দরকার পড়েই। ভাবতে পারো আমাদের শরীরে কোনো ওষুধ ট্রায়ালের আগে ইঁদুরের ওপর, খরগোশের ওপর, এরকম বিভিন্ন ভার্টিব্রাটসের ওপর আগে কাজ করা হয়, তারপর সেটা হিউম্যানের ওপর অ্যাপ্লাই করা হয়। তো ডেইলি কত খরগোশ কত ইঁদুর মরছে তার তো ঠিক নাই, বাট অফকোর্স স্পেস মানে এক্সপ্লোরেশনের ক্ষেত্রেও আমরা লাইকাকে ছাড়িনি বা কুকুরকে ছাড়িনি। সেক্ষেত্রে কুকুরকে পাঠানো হয়েছিল তার হার্টবিট দেখার জন্য, যে সত্যি যদি কোনো মানুষকে পাঠানো যায় সেই মানুষ কি সারভাইভ করতে পারবে।
তো যখন কুকুর, এবার কুকুরের সেন্স আর আমাদের সেন্স তো একটু আলাদা হবে অবভিয়াসলি। তো কুকুরকে যখন প্রথমে স্বাভাবিক দিবে, আমরা গাড়িকে ভয় পাই না, কুকুর গাড়িকে ভয় পায়। কুকুরকে গাড়িতে চাপালে দেবে তার হার্টবিট অটোমেটিকলি বেড়ে যায়। তাহলে একটা কুকুরকে যদি এভাবে পাঠানো যায়, তাহলে সেক্ষেত্রে কুকুরের বা ওই লাইকার হার্টবিট প্রচন্ড ফাস্টলি বেড়ে যাচ্ছিল এবং স্পেস যেতে যেতে কিছুক্ষণ পরেই তার মারা যায় বা মৃত্যুবরণ করে। আই হোপ যতদূর আমি গল্পটা জানি। সো ইদানিং দেখছি একটা ট্রেন্ড ইনস্টাগ্রামে এসছে যে উই অল হিউম্যান বা হিউম্যান কাইন্ড শুড অ্যাপোলোজাইজ টু লাইকা। আমার ফিডে আসছে মাঝে মধ্যে দেখছি যে লাইকাকে আমরা জানতাম যে কোনোদিন ফেরত পাবো না, এই জেনেও আমরা লাইকাকে স্পেস এক্সপ্লোরেশনে দিয়েছিলাম। এন্ড ইট ইজ ট্রু অবভিয়াসলি, আমরা তো জানতামই। কিন্তু সেই সমস্ত প্রাণী কই যাদের ওপর প্রত্যেক দিন হাজার হাজার ডোজেস অফ ওষুধ ট্রাই হচ্ছে? খরগোশ বলো, ইঁদুর বলো, এদের ওপর ট্রাই হচ্ছে না? তুমি দুদিন পর যদি এরকম ফার্মাসিউটিক্যাল লাইন নিয়ে পড়ো, তোমাকেও যদি ওষুধ বানাতে দেয়, কোনো একটা ওষুধের প্রথম ট্রাই তুমি ইঁদুরের ওপর করবে। যেমন তুমি করোনা ভ্যাকসিন ভাবো, ইঁদুরের ওপর ট্রাই করলো, এর উপর ট্রাই করে তারপর বললো মানুষের জন্য ঠিক। কিন্তু আজকে হয়তো রিসার্চ কি বলছে যে না, মানুষের জন্য ভ্যাকসিন ঠিক ছিল না, এতে হার্ট রেট বা হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেড়ে গেছে। আমি বলছি না, এটা আর্টিকেল বলছে। সো তাহলে আমরা শুধু লাইকার কাছেই নয়, অ্যাকচুয়ালি আমাদের ক্ষমা চাওয়া উচিত সমস্ত ক্রিয়েচারের ক্ষেত্রে। যে গড ক্রিয়েচার তৈরি করেছিল, আমরা তাদেরকে এক্সপ্লয়েট করছি অ্যাট এনি হাউ। এরকমই জাপানে একটা শার্ক আছে, শার্কের ফিন, সেই শার্কের ফিন বুঝিস তো, কানের কাছে যে ডানাটা থাকে, ফিন বলে, ফাইন, আরো হয়তো লেজের দিকে থাকে, হোয়াট এভার। সেই ফিনের স্যুপ তার নাকি খুব ডিমান্ড। সেই জন্য প্রত্যেক দিন কয়েক হাজার শার্ককে মেরে ফেলে। প্রত্যেক দিন বলবো না, মাসে বা এরকম শেষে একটা বিগ অ্যামাউন্ট অফ শার্কের ফিন কেটে শার্ককে ফেলে দেওয়া হয় সমুদ্রে, শুধু ফিনটাকে নিয়ে। ওই দুটো ফিনের জন্য একটা এরকম বড় বড় শার্ককে মেরে ফেলা হচ্ছে। আরো একটা প্রাণী এরকমই আছে, টুনা ফিশ বা টুনা মাছ, তোমরা হয়তো শুনবে, বিশাল দামি এবং লাক্সারিয়াস। এইরকম টুনা ফিশকে প্রত্যেক দিন যে কত ধরছে তার ঠিক নাই। আস্তে আস্তে এখন টুনা এক্সটিংক্টের পর্যায়ে চলে গেছে, এত ধরে ফেলছে। আমরা যে এত বড় বড় সম্মেলন করি, G7 সম্মেলন, এই যে সামনে জুন মাসে আসছে, দেখবে পরিবেশবিদ সব জেগে উঠবে সবার মধ্যে যে আমরা পরিবেশ রক্ষা করব। বসুন্ধরা সম্মেলন, যত রকমের সম্মেলন হয়, সেই সম্মেলনে সব থেকে বেশি পরিবেশ দূষণ হয়। সেই সম্মেলনে যারা আসে তারা ইয়টে করে নিজের আসে, ওই সমুদ্রকে দূষিত করতে করতে, এয়ারকে দূষিত করতে করতে। সেখানে যে খাবার দাবার তৈরি হয়, ওই ভাবো ওরকমই একটা কোন শার্কের ফিন স্যুপ কেউ খাবে, তার জন্য ওই শার্ককে মেরে ফেলেছে। কিসের সম্মেলন ভাই? লাক্সারিয়াস লাইফ লিড করে তারা একটা সম্মেলন করছে যে আমাদের মতো যারা মিডিল ক্লাস আছি তাদেরকে কি করে কষ্ট, তারা তো নিজেদের ভোগ ঠিক সুখ ভোগ করছে, ভোগ তো আমরা করতে পারছি না। আমার কোচিং এ একটা এসি চলছে, তুমি এমন বিল্ডিং পাবে লাক্সারিয়াস যে যেখানে প্রত্যেকটা ফ্লোরে বড় বড় এসি। ইনফ্যাক্ট এইরকম বাড়ি পাবে যে বাড়িতে স্নো, তুষারপাত হচ্ছে, যে তুষার রাখা আছে, যে কোনোদিন সুইজারল্যান্ড ঘুরতে যাবো না, একটা বিশাল বড় জায়গায় স্নো দিয়ে রেখেছি আমি, চলো। তাহলে এক্ষেত্রে কি আমার সেক্ষেত্রে পরিবেশ দূষণ হয় না? হিউম্যান তো এক্সপ্লয়েট করছে এভরিথিং। তো ওখানে আমি একটা জায়গায় কমেন্ট করেছিলাম যে উই শুড নট সে সরি টু অনলি লাইক অ্যাট অল, উই শুড সে সরি টু এভরিথিং, ইভেন আ ভাইরাস। মানুষ ভাইরাসকেও ছাড়ে না, ভাইরাসকে জিন মিউটেশন করিয়ে ওই ভাইরাসকে চেঞ্জ করে দিচ্ছে। এবার ওই ভাইরাস জিন চেঞ্জ করে বলছে ভাইরাস অন্য ভাইরাসকে মারবে, এবার দেখা যাচ্ছে ওই ভাইরাসটা ডেডলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি ওয়্যারউলফ না কি নাম একটা, ওই হোয়াইট কালারের, ও হবে না ওটা। দেখো একটা জিন, মানে আমাদের দেহে যে কত কম্বিনেশন অফ জিনস আছে কেউ জানতেই পারে না। আর প্রত্যেক প্রজন্ম নতুন জিন চেঞ্জ হচ্ছে। সো আমরা যে উলফটাকে পেয়েছিলাম, তুমি ভাবো একটা বেড়াল, একটা তোতা পাখি বা টিয়া পাখি, ছোট্টবেলায় কুড়িয়ে পেয়েছো, যখন ও উড়তে টুড়তে কিচ্ছু আর না, জাস্ট ছোট্ট, তখন তোকে ও মানুষ করছো, দেখবে তোতা পাখি বা টিয়া পাখিটা ঠিকঠাক উড়তে পারবে না, ওই ওরাটা ওর মা ওকে শেখায়। একটা বাঘ, এই বাঘকে যদি ছোট্ট অবস্থা থেকে মানুষ করো, ও তোমাকে ছাড়া কাউকে চিনবেই না। তার প্রমাণ আছে ভাই, ইউটিউবে খুঁজে দেখে নাও। তাহলে লজিক্যালি সেই বাঘকে আমি মানুষ করছি, মানে ও আমার গন্ধ এতটাই ভালোবাসে যে আমাকে ছাড়া খাবে না, দোয়াবে না, আমাকেই করবে। তাহলে কতটা প্রভু ভক্ত, প্রভু বলাটা উচিত নয়, বাট
ফ্রেন্ডলি কাইন্ড অফ। সেই রকমই আমি যদি ওই বাঘটাকে আমি মানুষ না করে ওর মাকে দিয়ে মানুষ করাতাম, তাহলে ওই বাঘ আমার কাছে আর আসতো না, আমাকে দেখলে আমাকে খেতো আগে। পরিবেশ আলাদা হয়ে যাচ্ছে। ওয়্যারউলফ যখন ছিল আজ থেকে 10,000 বছর আগে, ওয়্যারউলফকে মানুষ করতো ওর মা শিকার করা শেখাতো, এটা এইভাবে হাঁটবি, এইভাবে যাবি, এগুলো সব ট্রেন করে। আমার বাড়িতে আছে বেড়ালের বাচ্চা, ছোট্টবেলায় ওর মা মারা যায়, আমি মানুষ করলাম, আমার দিদি মানুষ করলাম, ও ইঁদুর ধরতে পারে না, ইঁদুর দেখলে ভয় পালিয়ে যায়। এবার বলবি স্যার ইঁদুর দেখে ভয় পালিয়ে যায়, কারণ ওর মা ওকে ট্রেনই করতে পারেনি। ওর মা ওকে ইঁদুর এনে খাওয়াবে, এইভাবে ছিঁড়ে খেতে হয়, তবে তো ও জানবে যে কি করে খেতে হয়, নাহলে ও জানবে কি করে? ওর জিনে আছে যে ইঁদুর খেতে হবে, খেতে পারবো আমি, কিন্তু হয়তো পারছে না, বিকজ ওকে শেখানো হয়নি। আবার অনেক বেড়াল কি হয়, দেখা দেখি শিখে নেয়, ও পারছে না, সেটা ওরকম হচ্ছে না। সো দিস ইজ মিস্ট্রি, তাই না? তো আমরা কোনো একটা জন্তুকে, ম্যামথকে বের করে নিয়ে চলে এলাম, কিন্তু ম্যামথ আদৌ যে এই পরিবেশে থাকতে পারবে, সেটাই সব থেকে বড় মানে কথা, যে আমরা বাঁচিয়ে তো নিয়ে চলে এলাম জিন মিউটেশনে, কিন্তু আদৌ কি 100% অফ জিন চলে আসবে? নো। আমার জিনের 50% তো গাছের সাথে মিলে যায়, কারণ আমরা তো একই জায়গা থেকে এসেছি সব। সেই তো একটা মাইক্রো তোমার কি বলে কোয়াসারভেট মডেল যদি বলিস, হট ডাইলুট স্যুপ মডেল থেকে, ওখান থেকে যেটা ওপারিনার হ্যালডেন বলেছিল, হোয়াটএভার যেগুলো, তো সেখান থেকে আমরা আসি, তো সবই তো মিলে যাওয়া উচিত। সো প্রকৃতি মিশ্রিত, সেই জন্য আমরা এই এক্সপেরিমেন্টগুলো করি বটে। ফিজিক্সে আমাদের এক্সপ্লয়টেশন কম হয়, বায়োলজি ফিল্ডে আমাদের এক্সপ্লয়টেশন সব থেকে বেশি হয়। সেই জন্য আমরা যখন আমাদের দাদাদের মুখে শুনতাম যে আমাদের দাদারা যখন বায়োলজি পড়তো তখন ব্যাঙ কাটা হতো, লিটারালি আরশোলা নিয়ে এসে কাটা হতো। এখন যেমন পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যে ঠিক আছে তুমি যদি রিসার্চ লেভেলে যাও তখন একটা ব্যাঙ কাটো মানা যাবে, কিন্তু প্রত্যেক স্কুলে যদি এরকম করে ব্যাঙ কাটানো হয় তাহলে ব্যাঙই শেষ হয়ে যাবে। এবার ব্যাঙ আমাদের কি কাজ করে ভাই? ব্যাঙ প্রচুর কাজ করে, প্লিজ। ব্যাঙ কাজ করে, সাপ কাজ করে, সবই কাজ করে, আমরা জাস্ট চেইনটাকে বুঝতে পারি না। ক্লিয়ার? সো উই শুড সে অ্যাকচুয়ালি সরি টু এভরি ক্রিয়েচার, ইভেন প্ল্যান্ট, কাউকে আমরা ছাড়ছি না, এয়ার বলো এই বলো সবকে, এভরিথিং ইজ মানে ডিস্ট্রয়েড বাই আস অ্যাট অল। সো ওই লাইকাকে নয়, শুধুমাত্র সবাইকেই ক্ষমা চাওয়া উচিত আমাদের, এভরিথিং। ওকে, সো আমরা এখানে চ্যাপ্টারটাকে শেষ করলাম আজকে। টপিক কভার্ড, আই হোপ অল থিং। ঠিক আছে, নেক্সট দিন থেকে আমরা অঙ্ক করবো।